আদিজা, আরেকবার ভেবে দেখ। এভাবে একটা সম্পর্ক শেষ করে দিবি? 28 বছর তোর বিয়ের 6 মাসের মাথায় ডিভোর্স দেওয়া কি ঠিক হচ্ছে? আদিজার দ্বিতীয় পক্ষের শাশুড়ি মনিয়া বলল। আদিজার ভেতর হেলদোল নেই, সে লাগেজ গুছাচ্ছে। মনিয়া ফের বলল, মারে, ভাইয়ের বাড়ি গিয়ে উঠবি, ভাইয়ের বউ কি মেনে নিবে তোকে? এই সমাজ শুধু উস্কে দিতে জানে, ফলাফল ভোগ তোকেই করতে হবে। মা যে বিয়ের কোনো ব্যক্তি নেই, ওই বিয়েতে কেমনে থাকি, কোনো মেয়ে কি চায় তার সংসার ভাঙুক, কিন্তু আমি কার সংসার করব এমন লোকের যে কিনা স্ত্রীর নাম পর্যন্ত জানে না। এটা যেন বিয়ে নয়, কন্ট্রাক্ট। খুব তো চেষ্টা করেছি, দেখো আমার ছেলে বিদেশে গিয়ে বসে আছে, আজকে যে ডিভোর্স হবে তাও জানে না বোধ হয়। ভঙ্গুর গলায় আদিজা বলল। মুনিয়া হাসেম চোখ মুছল, আসলে বলল, তাও ঠিক, তবে এখান থেকে জীবন সংগ্রামের হবে। আমার জীবন আগেও আরামের ছিল না। প্রতি উত্তরে আদিজা বলল। আদিজা টুকটাক প্রয়োজনীয় জিনিস নিচ্ছে, এই সংসারে এমনেও তার কিছু নেই, থাকবে কেমনে? সংসারের মানুষটাই যে ওর জীবনে নেই। আদিজার শ্বশুর বিশিষ্ট শিল্পপতি মাহফুজ আহমেদ, শহরের অলিগলিতে যার নাম, 2 বউ 3 পুত্র তার। প্রথম বউ মুনিয়া হাশেম, দ্বিতীয় বউ রিয়া আহমেদ, প্রথম পক্ষের 2 ছেলে 1 মেয়ে। আর দ্বিতীয় পক্ষের ঘরে 1 ছেলে, যে বর্তমানে আদিজার স্বামী, কিছুক্ষণ পরেই প্রাক্তন হবে। আদিজা তার জিনিস নিতেই একটা ফ্রেমের ছবি চোখে পড়ল, একটি হাস্যোজ্জ্বল বাদরমুখ মুখ, যা আদিজার একদমও পছন্দ নয়। আদিজার বাবার সঙ্গে তার শ্বশুরের গভীর বন্ধুত্ব। একটা সময় আদিজার বাবা অনেক করেছে মাহফুজ আহমেদের জন্য, যার প্রতিদান স্বরূপ ছোট ছেলের মতে তিনি আদিজাকে পুত্রবধূ করেছেন। আদিজার অবশ্য রাগ ক্ষোভ নেই কারো প্রতি। বাবার ইচ্ছে ছিল ভালো ঘরে মেয়ের বিয়ে দিবে, দিয়েছে। এতে কপালের দোষ আদিজার। বিয়ের 6 মাসে কখনো লোকটার সাথে 6টা বাক্য বিনিময় হয়েছে কিনা সন্দেহ। এখন বিদেশ গিয়ে পড়ে আছে। আদিজার এতেও সমস্যা নেই, পছন্দ না হলে জোর করে পছন্দ করানো যায়। তবে লোকটার স্বভাব চরিত্র আদিজার মোটেও পছন্দ নয়। ও, বলাই হয়নি, লোকটার নাম সানান আহমেদ, ভালো নাম মুনতাসির, একসঙ্গে মুনতাসির আহমেদ সানাম। লোকটার সম্বন্ধে তেমন কিছুই জানে না আদিজা, তাও টুকটাক জানে। লোকটা বোধহয় কিছুই জানে না। বিয়ে পবিত্র সম্পর্ক, এটাকে এমন ঝুলিয়ে রাখার মানে হয় না। দেখা যাবে লোকটা বিদেশ বিবুইয়ে বিয়ে করে রেখেছে। শুধু শুধু আদিজার নিজের জীবন এমন অনিশ্চয়তায় রাখার মানেই হয় না। ড্রয়িং রুমে মাহফুজ আহমেদ বসে আছেন, পিছনে তার ব্যক্তিগত লয়ার। এখন যা হচ্ছে তা নিয়ে তিনি একদম সন্তুষ্ট নন। বড় আদর আর আশা করে বন্ধুর মেয়েকে ছন্নছাড়া ছেলের করে এনেছিলেন, তার ভরসায় তো বন্ধু মেয়ে হাতে তুলে দিয়েছিল। আদিজা যত সম্ভব নিজেকে শক্ত করে ড্রয়িং রুমে এসেছে। পিছনে 2 যা কেমন বৎসর্ণ চোখে দেখছে। এই দুজনের সাথে থেকে আদিজা শিখেছে মানুষের নিজের কোনো যোগ্যতা নেই। বাবার বিল্ডিং আর গাড়ি থাকলেই একটা মানুষের যোগ্যতা হয়, সে হিসেবে ওদের কাছে আদিজা বরাবরই অযোগ্য। মাহফুজ আহমেদ বিচক্ষণ চোখ চেয়ে বলল, আর ইউ শিওর অ্যাবাউট দিস ডিভোর্স? আদিজা কাঁপা কণ্ঠে বলল, ইয়েস বাবা। মাহফুজ আহমেদ বলল, বেশ, এলো মিনিটে কী নিতে চাও? তোমার দাবি বলো। তোমার কাবিন 35 লাখ পেয়ে যাবা, তবে যেহেতু আমার ছেলে দোষ, তুমি যা চাও দাবি করতে পারো। কয়েক মিনিটের জন্য আদিজা স্তব্ধ হয়ে গেল, মাথা ফাঁকা হয়ে গেল। কি চাইবে সে? চাওয়া পাওয়ার জন্যই কি বিয়ে করেছিল? চাওয়া ছিল তো সুন্দর একটা সংসারের, হলো কি হুট করেই? একদম হুট করেই ভেতর থেকে কে যেন আদিজাকে ঠেললো। ফট করে আদিজা বলল, আমার কাবিনের বদলে চট্টগ্রামের ওই দক্ষিণ পাশের জমিটা চাই। 2 চা এর সোয়াল বুঝলে পড়ল। দূরে এক কোণে মুনিয়া হাশেম এখনও চোখ মুছছেন।
মাহফুজ আহমেদ এক ব্রো উঁচু করে বলল, জায়গাটার ডিমান্ড তেমন নেই, আর জমিটা তেমন ভালো নয়। আজ পর্যন্ত কেউ খুঁটি গাড়তে পারেনি, তুমি আরও ভালো কিছু দাবি করতে পারো। এবারও কে যেন আদিজাকে ঠেললো, সে বলল, তাও আমার ওটাই চাই। বড়জা সুনাহা মুখ ফুটে বলল, লাইক সিরিয়াসলি, চাইলে আরও ভালো কিছু ডিমান্ড করতে পারো। ওই গুড ফর নাথিং জায়গায় কি আছে? ছোট যা সাইরা বলল, ডেফিনেটলি ডোন্ট ওয়ারি আদিজা, তুমি দামি কিছু চাইলে পাপা আফোর্ড করতে পারবে। তীব্র অবমানে আদিজার মন বিদ্রোহ করে উঠল। কেন এতদিন তো আদিজা চুপ ছিল, আজ সব সম্পর্ক ছিন্ন করবে বলে সাহস বাড়ছে। দুইজনের সিরিয়াস কনভারসেশনে বাটা পরে মাহফুজ আহমেদ বিরক্ত হলো, হুঁশিয়ার করলো, বিহেভ ইউর সেলফ। ব্যাস, দুজনেই শুধরে গেল। মাহফুজ আহমেদ বলল, তুমি চেয়েছো যখন ওটা দিব। ডিভোর্সের কন্ডিশনস দেখে নাও। লয়ার পেপার বাড়িয়ে দিল। আদিজা নিল, বুকটা কাঁপলো যেন। কয়েকদিন আগে এভাবেই তো রেজিস্ট্রি পেপার সাইন করে দিল, তখন তো বাবা ছিল। হুট করেই হু হু করে কান্না পেয়ে গেল আদিজার। আহ বাবা আজ নেই আদিজার পাশে। বিয়ের 1 মাসের মাথায় মারা গেছেন। আদিজা বলল, আমার কোনো কন্ডিশনস নেই। এ পর্যায়ে মাহফুজ আহমেদ নরম হলো। মেয়েটাকে আগাগোড়া দেখলো, মায়া লাগলো তার। ছেলেদের পার্সোনাল লাইফ নিয়ে মাথা ঘামান না তিনি, না হলে ছোট ছেলেকে একেবারের জন্য হলেও বলতো, কিসের তোর এমন মেয়েকে তুমি আপন করে নিলে না সানান? মাহফুজ আহমেদ নরম কণ্ঠে বলল, তোমার কোনো দাবি নেই মা। আদিজা বলল, না বাবা। আদিজা পেপার পড়ে নিয়ে সাইন করতে নিল, হাত কাঁপলো যেন। সম্পর্ক ভাঙার জন্য তো বিয়ে নেয়নি সে, এমন দিনও তার জীবনে আসবে ভাবেনি আদিজা। সাইন করে দিল পেপারে। একবার বিশাল আকারের ড্রয়িং রুমটা দেখে নিল। 6টা মাস এ বাড়ির আনাচে কানাচের সাথে জড়িয়েছিল, আজ এক নিমেষেই সব শেষ। লয়ার পেপার নিয়ে বলল, এখন মিস্টার সানান ডিভোর্স পেপারে সাইন করলেই ডিভোর্স কমপ্লিট। আদিজা শ্বশুরের পায়ে ধরে সালাম করলো। কঠোর মাহফুজ আহমেদের হৃদয়টা কাঁপলো বোধ হয়। তারই একটা সিদ্ধান্তের কারণে মেয়েটার গায়ে দাগ লেগে গেল। আদিজা ব্যাগ হাতে উঠে দাঁড়ালো। তার শাশুড়ি সর্বদা কেরিয়ার ওরিয়েন্টেড মহিলা, আজও তার কাজ ছিল, তাই তিনি অনুপস্থিত। অবশ্য তিনি বিশেষ একটা পছন্দ করেন না আদিজাকে। তবে মুনিয়া হাসিম তার চোখের পানি ধরে রাখতে পারছে না। তার নিজের পেটের দুটো বউ কখনোই তাকে যথেষ্ট সম্মান দেয়নি। তবে এই মেয়েটা কত অমায়িক, অথচ আজকের পর এই চোখাটে সে পাপ মারাবে না। আদিজার বড় যা বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছো, বামুন হয়ে চাঁদ ছুঁতে চাওয়া উচিত নয়। ছোট যা বলল, বরাবরিতে এবং যোগ্যতা অনুযায়ী থাকা উচিত। হুট করে আদিজার মাইন্ডে লাগলো কথাগুলো। মাহফুজ আহমেদ মাথায় হাত বুলিয়ে বলল, জীবনে সুখী হও। এবার আদিজার শাশুড়ির কাছে গেল। মুনিয়া হাসিম জড়িয়ে ধরে এক চোট কাটলেন। আদিজা ব্যাগ হাতে বের হয়ে গেল। কত অনিশ্চিত জীবন। পিছু ফিরে তাকালো না আর। লেদার ল্যান্ড রাত দুটো, পোলো শার্ট গায়ে সানান সোফায় হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। মাত্রই ক্লাব থেকে ফুর্তি করে এসেছে সে। এর মধ্যে হন্তদন্ত হয়ে অ্যাসিস্ট্যান্ট ছুটে এসে হাসি মুখে বলল, স্যার, ম্যাডাম ডিভোর্স পেপার সাইন করে দিয়েছেন। সানান প্রথমে কথাটা বুঝলো না, তাই গ্রাহ্য করলো না। অ্যাসিস্ট্যান্ট নয়ন ফের বলল, স্যার, স্যার আদিজা ম্যাম ডিভোর্স পেপারে সাইন দিয়েছেন। মুদে রাখা চোখ দুটো তরাক করে খুলল সানান। লাল টকটকে চোখ চেয়ে বলল, হোয়াট ডিড ইউ সে? নয়ন হাতে থাকা ট্যাব বাড়িয়ে ছবি দেখিয়ে বলল, ম্যাম ডিভোর্স পেপারে সাইন করেছেন। সানান খুঁটিয়ে খুঁটিয়ে ছবি দেখতে লাগলো। আদিজা খোলা চুলে ডিভোর্স পেপারে সাইন করছে। হুট করে হাতে থাকা ট্যাব সর্বশক্তি দিয়ে আছাড় দিল সানান। নয়ন চমকে তাকালো, কী ব্যাপার? স্যারের তো খুশি হওয়া উচিত, কোনো দিন দেখিনি ম্যামের নামও মুখে নিতে, কিন্তু এখন ট্যাবস আছাড় দিল কেন?
কে জানে বড়লোকের ছেলে, বড়লোকই ব্যাপার। সানানের হঠাৎ খুব রাগ উঠছে। কিন্তু কেন? অপছন্দের মেয়েটা আগে ডিভোর্স দিয়েছে বলে। আসলেই ও দিবে কেন? সানান আগে ডিভোর্স সাইন করতো, তাহলে ওরা মাইনাস হতো না। সানান ওয়াশরুমে সংলগ্ন মিররে তাকালো। গা থেকে শার্ট খুলে ফেললো। উদাম শরীরে ভিজে একটা মিরর পিকচার নিল। টাওয়াল পেঁচিয়ে এসে সানান নয়নকে ডাকলো। বলল, বাংলাদেশের টিকিট কাট, ফিরে যাব। নয়ন চোখ বড় বড় করে তাকালো। বলল, সে কি স্যার, আপনার ডিগ্রি? সানান বলল, যুদ্ধর পড়েছি, বহুত পড়েছি, আর না, এবার অন্য কিছু পড়ার পালা। নয়ন বলল, তাহলে কি বাকিগুলো বাংলাদেশ গিয়ে পড়বেন? সানানের ঠোঁটে ক্রূর হাসি। সে চুল মুছতে মুছতে রহস্যময় কণ্ঠে বলল, একদম, যা পড়ার এখন বাংলাদেশ গিয়ে পড়ব। একদম খুললা। এবার আর কোনো ডাউট রাখবো না। নয়ন শুনতে না পেয়ে বলল, বুঝিনি। সানান চোখ গরম করে বলল, যা টিকিট কেটে রাখ, নইলে আমি তোর টিকিট কেটে দেব। নয়ন দৌড় দিল। সানান হাসলো। ড্রেসিং টেবিলে আয়নার নিজেকে দেখে বলল, নাও দ্য রেল ফান গোয়িং টু বেগিন, ওয়েট অ্যান্ড সে আদিজা রুবাব। দীর্ঘ কয়েক ঘন্টার জার্নি করে আদিজা ভাইয়ের বাসায় এলো। আদিজার মাসে 16 বছর থাকতে চলে যায়, আর বাবা 5 মাস আগে। তারা এক ভাই এক বোন। ভাই বউ নিয়ে বাবার ফ্ল্যাটে থাকে। ঘরে ঢুকে বুঝতে পারলো তার আগমনে ভাইয়ের বউ খুশি না। আগের বিষয়ে জানতেন, কিন্তু এখন আদিজাকে কিছু করতে হবে। ডিভোর্সি সে, কেউই এখন ভালো চোখে দেখবে না। আপাতত একটু ঘুমানো যাক। ফোন হাতে নিতেই ফেসবুকে একটা ছেলের উদম শৈলের ছবি সামনে এলো। লজ্জায় ফোন স্লিপ খেলো আদিজার। আরে, এ তো সানান আহমেদ। 6 প্যাক শৈলে বিন্দু বিন্দু পানি। ক্যাপশন দেওয়া, এভরি গার্ল ওয়ান্না হ্যাভ দিস বডি। কমেন্টে মেয়েদের ব্যবহার বর্ণনা। লজ্জায় আদিজা ফোন করে বিড়বিড় করে বলল, বিয়াদব, আস্তে একটা বিয়াদব। সানান বিয়াদব? দুপুর 2টো। সানান এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠেছে। উদ্দেশ্য বাড়ি। আহমেদ প্যালেসে গাড়ি থেমেছে। সানান সোজা বাড়ির ভেতরে গিয়েছে। যা ভেবেছিল তাই। বাড়ির এক একজন এক এক জায়গায়। সানানের কখনোই এ বাড়িকে বাড়ি মনে হয়নি, কারণ এর ভেতরের মানুষগুলো কেমন কৃত্রিম, রোবটিক একটা ব্যাপার আছে। সানান সোজা গেল তার বড় মার কাছে। মনিয়া হাসেম সানানকে দেখে যেভাবে খুশি হয়েছেন, পর মুহূর্তেই বেজায় হয়েছেন। সানান এতে অবাক হলো না। সে জানতো এমন হবে। তবুও সানান নিজ থেকে জড়িয়ে ধরল। বলল, রাগ দেখাও যত দেখানোর, একসময় চুমুতে চুমুতে ভরিয়ে দিবে আমায়। তখন আর বউ দেওয়ার জায়গা পাবে না। হেন মস্করায় মুনিয়া গুঁতা দিল সানানের পেটে। সানান হাসলো। বলল, বড় মা, আদর করে দাও, আবার চলে যাব। কামড়ে ধরল মুনিয়ার কলিজা। বলল, আবার চলে যাবি? তবে কি তালাকনামায় সই দিতে এসেছিস? সানান রহস্যময় হাসলো। বলল, ওগুলো বাকি কাজ। নগদ কাজের জন্য এসেছি। জানতে পারবে। তখন মাহফুজ আহমেদ এলেন। চোখে তার ভারী চশমা। দৃঢ়ভঙ্গিতে বসলেন। বাবাকে দেখেই সানান ঠোঁটের হাসি সরে গিয়ে গাম্ভীর্য এলো। সেও ধীর ভঙ্গিতে হেঁটে গিয়ে বাবার সামনে বসলো। মাহফুজ আহমেদ ছোট ছেলেকে দেখে অবাক হলেন, তবে স্বভাব সুলভ কিছু বললেন না। সানানও বলল না। মাহফুজ আহমেদ আর না পেরে প্রতিকা রেখে বলল, ব্রেকে এসেছো? একেবারেই। সানান সংক্ষিপ্ত উত্তর। মাহফুজ আহমেদ বেশ অবাক হলো। বলল, তোমার ডিগ্রি শেষ না? সানান বলল। মাহফুজ আহমেদ বলল, বেশ, তাহলে অফিস ধরে নাও। তোমার ড্রিম অফিসটা তোমার নামে দিয়ে দেব। বড় ভাইয়ের বউ সোহানা অবাক চোখে তাকালো। হিংসায় ভেতরটা জ্বলে উঠল। সানান ফ্রুট ব্যাস্কেট থেকে আপেল নিয়ে খেতে খেতে বলল,
যখন চেয়েছি তখন দাওনি, এখন মন উঠে গেছে। মাহফুজ আহমেদ হতভম্ব হয়ে গেল, বলল, তখন মনে হয়নি তুমি পারবে, তাহলে এখন কেন মনে হলো? সানান দীর প্রশ্ন। মাহফুজ আহমেদ দমলেন বোধ হয়। সব সময়ের ছন্নছাড়া বাদর সানান মনে হচ্ছে না। সামনের ছেলেটিকে সানান কথা বাড়তে না দিয়ে বলল, অফিস নেব না শুনলাম, জমি টমি দিয়ে বেলাচ্ছ নাকি মানুষদের? যদি দাও তবে নেব, আর এবার মানা করে পরের বার সাধলেও নেব না। মাহফুজ এবারও অবাক হলেন। অস্পষ্টভাবে আদিজাকে জমি দেওয়ার ব্যাপারে বলল ছেলেটা, কিন্তু এই লাটের ছেলে কোটি টাকার অফিস রেখে জমি দিয়ে কি করবে? সানান উত্তরের আশায় চেয়ে আছে। এই স্টার জলসার সাসপেন্স তার একদম ভালো লাগে না, ধৈর্যই নেই তার। ভাই, মনে যা আছে ফটাক করে বলে দেবে শেষ, তা না। মাহফুজ আহমেদ বলল, জমি দিয়ে কি করবে? সানান বাম্ব্রু উঁচু করে তাকালো। মাহফুজ আহমেদ শুধরে বলল, কোনটা নিতে চাও? হচ্ছেটা কি? আজ ধমকানোর বদলে ধমক খাচ্ছেন বলে মনে হচ্ছে তার। ছেলেটার মধ্যে এমন দৃঢ়তা এলো কই থেকে? সানানের ঠোঁটে দুষ্টু হাসি। সে বলল, উত্তর পাশের জমিটা চাই, চট্টগ্রামের। মাহফুজ আহমেদের মুখ হা হয়ে এলো। সুহানার গলায় জুস আটকে গেল। মুনিয়া হাশেমের হাত থেকে খাবার পড়ে গেল। দক্ষিণ পাশের জমিটাই তো আদিজা নিয়েছে, আর উত্তর পাশেরটা এই ছেলে নিতে চাচ্ছে। কি করতে চাচ্ছে এই ছেলে? এক ছাদের নিচে থাকাকালীন কখনো আদিজাকে আগ্রহ ভরা চোখে দেখেছে কিনা সন্দেহ, আর এখন এই বিটকেল পোনা শুরু করেছে ওর বিপরীতে জায়গাটা নিয়ে। মাহফুজ আহমেদ এবার গম্ভীর হলো, বলল, নিলে অন্যতা নাও, ওটা দিয়ে তোমার কি কাজ? সানান ক্রুর হেসে বলল, কৈফত তো তুমি কখনো চাও না, চেয়েছি দিবা, ব্যাস, আমার কাজ আমি বুঝে নিব। মাহফুজ আহমেদ বলল, আগে চাইনি বলে এখন চাইব না, এটা কেন মনে হলো? সানান হেসে দুপা সরিয়ে আমাদের বলল, বেশ, তাহলে শুরু থেকে শুরু করো। যখন স্কুলে আমি বল মেরেছিলাম বলে বিচার করেছো, কিন্তু কেন মেরেছি জানতে চাওনি? ওরা আমায় খুব বলি করতো, ইচ্ছে মতো পেটাতো। তখন কৈফত না চেয়ে সারাদিন ক্ষুধার্ত রেখে রুমে আটকে রেখেছিলে। পুরনো ব্যথা, তখনকার ছোট ছেলের প্রতি নিজের গা ছাড়া আচরণ মনে করলেই কি না কি করতে মন চায় মাহফুজা আহমেদের। নরম কণ্ঠে বলল, বেশ, দেওয়া হবে জমি। সানান ঠোঁটে হাসি নিয়ে গা ছেড়ে উঠে দাঁড়ালো। কাজ হাসিল, এখানে আর থাকা যাবে না। সে বাইরের দিকে পা বাড়ালো। মুনিয়া দৌড়ে এলো। মাহফুজ আহমেদ বলল, কোথায় যাচ্ছ? সানান বলল, এ বাড়িতে আমার কাজ নেই। 4 মাস আগে বাড়ি ছাড়তে বাধ্য করেছিলে, আজও কাজেই এসেছি। আর এরপর একেবারে তখন পা রাখবো যখন আমার মূল্যবান জিনিসটাকে নিয়ে আসতে পারবো, যা তোমরা আগ্রহ করেছিলে বলে গটগট পায়ে চলে গেল। কেউ বুঝলো না কোন মূল্যবান জিনিসের কথা বলছে সানান। আদিজা উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। আসার আগে ভাবির কথা শুনেছে। ইচ্ছে করে গলার স্বর বড় করে আদিজাকে শুনিয়ে শুনিয়ে বলছিল, ডিভোর্সি মেয়েদের ভাত নেই, তার ওপর একজনের গায়ের বসে বসে খাওয়া আর আরাম করা, নিজেরও কিছু করা উচিত। এরপর থেকেই আদিজার মন ভালো নেই। কাল জার্নি করার পরও এসে দুপুরেরও রাতের রান্না নাস্তা বাকি কি কাজ সব আদিজা করেছে। আর বাড়ি ভাড়া থেকে ভালো অ্যামাউন্ট আসে তাদের, তাহলে বসে খাওয়া কেমনে হলো? আদিজার মন কেমন করছে। গতদিনের আগের দিনেও সংসারের কাজে ব্যস্ত ছিল সে, আর এখন কি করবে জানে না। হাঁটতে হাঁটতে কখন দক্ষিণ পাশের জমিটায় চলে এসেছে আদিজা বুঝেনি। মন খারাপের এত ক্ষমতা আদিজা দেখল। বড় করে একটা দালান করা, সুন্দর করে সাজানো, তবে এক পাশ ভাঙা। একটা বড় রেস্টুরেন্ট ছিল এটা, তবে চলছে না বলে বন্ধ। কয়েকদিন ধরেই ঘরের মাঝে এই জায়গাটা নিয়ে কথা শুনতো আদিজার শ্বশুরের মুখে। খুব টেনশনে ছিল। পরপর 3 জনে একদিনের ব্যবসা করতে পারেনি, আর একদিকটাই
লোক সমাগম কম। এরপর হুট করে কেমনে যেন ওই দিন এই জায়গাটার কথা আদিজার মুখে বের হলো। কিন্তু কি করবে সে? কেন চাইলো এই জায়গা? কারো কাছে বিক্রি করে দুটো টাকা অন্তত পাওয়া যেত। 20 থেকে 25 বছর পর্যন্ত ইচ্ছে ছিল বিজনেস ওমেন হবার। তবে মানুষের কথার আঘাতে একদম সব কিছু থেকে সরে এসেছিল। এরপর কয়েক বছর পর বাবা ধরে বিয়ে করে দিল। তখন ভেবেছিল কিছু করবে না, কিন্তু ভাগ্যের পরিহাস, আবার আগের অবস্থানে চলে এসেছে আদিজা। এখন কিছু করতেই হবে। মায়ের গায়ের ওপর কতদিন? এখন শখ নয়, এটা প্রয়োজন। তার উপর কিছু মানুষকেও দেখিয়ে দিতে হবে আদিজার যোগ্যতা। কিন্তু করবেটা কি আদিজা? সে ঘুরে এলো জায়গাটা। ইন্টেরিয়র সুন্দর বেশ। সে কি রেস্টুরেন্ট ওপেন করবে? কিন্তু কিছুই তো জানে না। আগের জন্য তো করতে পারেনি বলে লস দিয়েছে। আদিজা বের হয়ে পথের ধারে ইটে বসে পড়ল। ভালো লাগছে না, ব্রেন কাজ করছে না। কোনো খুনে জায়গাটা চাইলো। ইস, এত অযোগ্য মনে হচ্ছে নিজেকে। পুরনো বাধা সব মনে পড়ছে। ওহ বাবা, তিনি যদি থাকতেন আদিজার কষ্ট কম লাগতো। বাড়িটার থেকেও কেমন দূরত্ব বেড়েছে। ইস, বড় মা, তাকে জড়িয়ে ধরে কাঁদতে মন চাচ্ছে। এমন সময় এক বৃদ্ধের আহাজারি কানে এলো। আদিজা নিজের দুঃখ বলে তার দিকে তাকালো। বৃদ্ধর পাশে তার মেয়ে ওড়না দিয়ে চোখ মুছে দিচ্ছে। বৃদ্ধ বলছে, সব ঠিকঠাক হইয়া গেছে, তোর বইনের বিয়ার এখন কোনো ক্লাব কম দামে পাইতেছি না। হের হাওর গুটি, আবার ক্লাব ছাড়া বিয়া করব না। আমি কই পামু এমন ক্লাব? আদিজার মায়া লেগে উঠল। আহারে, প্রত্যেকটা মানুষের নিজ নিজ দুঃখ, যারটা সে বোঝে। আদিজা আবার নিজের দুঃখে মন দিল। কিন্তু দুঃখটা কি? হুট করে আদিজার চোখ বড় বড় ভাঙা রেস্টুরেন্টটার দিকে তাকালো। মাথার টনক নড়ল। সঙ্গে সঙ্গে মাথায় আইডিয়ারা কিলবিল শুরু করলো। আদিজা দৌড়ে এলো বৃদ্ধের কাছে। আদিজা বলল, সালাম চাচা। বৃদ্ধটা চিনতে না পেরে কেমন চোখে তাকালো। আদিজা দালানটাকে দেখিয়ে বলল, এটা কেমন লাগে চাচা? দেখুন, দারুণ সাজ, ভেতরে হালকা ভাঙা। ওটা জোড়া লাগানো যাবে। কিছু সাজসজ্জা তুলে দিলে আর প্যান্ডেল করলে ক্লাব হবে। বৃদ্ধটা কেমন জোল জোল চোখে তাকালো। বলল, কিন্তু মেলা দাম। আদিজা বলল, একদম না, এই যে আমি মালকিন। আপনার বাজেট কত চাচা? বৃদ্ধ বলল, 18 হইতে 20। আদিজা বলল, 10-এর ভেতর হয়ে যাবে। বৃদ্ধ লোকটা কৃতজ্ঞতার চোখে চেয়ে থাকলো। অন্যতম সুন্দর সকাল। কাল দুপুর থেকে নিয়েই আদিজার এক্সাইটমেন্টের শেষ নেই। জীবন কোথায় নিয়ে তাকে দাঁড় করায় সে জানে না, তবে চেষ্টা করতে ক্ষতি নেই। আপাতত বৃদ্ধ লোকটার মেয়ের বিয়ে তার ওই বাংলা রেস্টুরেন্টটাতে হবে। ওটার মেরামত এবং বাদ বাকি কাজে আদিজা নেমে পড়েছে। আশ্চর্যজনকভাবে এই নতুন চিন্তার কারণে আর হতাশা লাগছে না। কোথায় যাবে, কি করবে, টাকা বরবাদ করছে কিনা আদিজা জানে না। তবে সে সৃষ্টিকর্তা এবং নিজের উপর বিশ্বাস রেখে এগিয়েছে। চেষ্টা করতে তো ক্ষতি নেই। আদিজা ঘরের কাজ শেষ করে এসেছে। কাউন্সিলর অফিসে জমি সংক্রান্ত বিষয়ে হাতে তার কাগজপত্র জমি দিতে যাবে। এমন সময় গটগট পায়ে কেউ পাশে দাঁড়িয়েছে। পুরুষালী অবয়ব স্পষ্ট টের পাচ্ছে আদিজা। পাশে তাকাতি মুখ হা হয়ে এলো। অফ হোয়াইট পোলো শার্ট আর ব্লু জিন্স, চোখে সানগ্লাস, গলায় চেন আর বুকের কয়েকটা বোতাম খোলা। একদম চকলেট বয় হয়ে এসেছে ছেলেটা। ছেলেটাকে আদিজা চিনে। ছেলেটার নাম সানান। আদিজা অবাক হলো। সানান আদিজার দিকে তাকাতেই আদিজা চোখ সরিয়ে নিল। সানানের ঠোঁটে হাসি ফুটে উঠল। এই লোক না বিদেশে ছিল, এখানে কি করে? মনের প্রশ্ন মনেই রইল আদিজার। পেপার জমা দেওয়ার জন্য ডাকলে আদিজা পেপার বাড়িয়ে দিল, তার পাশাপাশি সানানও দিল। আদিজা অবাক হলো, তবে শব্দ করল না। অফিসার আগে যে কোনো একজনকে দিতে বলল। সানানকে পিছনের লাইনে যেতে বলল। সানান জেদ দেখিয়ে গেল না। অগত্যা আদিজা পিছনে গেল। লাভ খেয়ে বিদেশি
মুরগির সাথে বাড়াবাড়ি করে, কিন্তু এতে সানানের হাসি পায় গায়েব। এত সহজে জিততে দিবে কেন? ঝগড়ায় না লাগাবে, তবেই তো মজা। তবে এই মহর্ষির মাঝে রসকস নেই, সানান জানে। কাজ শেষ করে আদিজা বাইরে এলো। এখন অনেক খরচ, যদিও কাবিনের টাকা আছে, তবুও বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। একবার টাকা চলে গেলে আর আসবে না। তবে এর মাঝে চিন্তা হলো, এ লোক এখানে কি করে? যাই হোক, ভেঙে যাওয়া সম্পর্ক, এখানে লোকটাকে নিয়ে বাবার কিছু নেই, শুধু কাগজে কলমের সম্পর্ক ছিল, মনের সম্পর্ক কখনোই হয়নি। আদিজা বের হয়ে এমন সময় সানানকে দেখা গেল। ছোট জায়গা, তাই সানান যাওয়ার অপেক্ষা করলো। সানানও আদিজার সামনে দিয়ে বের হয়ে গেল। আদিজা কদম দেবে এমন সময় সানানকে ফিরে আসতে দেখে গেল। আদিজা পৌঁছালো। সানান কয়েক কদম এগিয়ে আদিজার সামনে দাঁড়ালো। দূরত্ব তেমন নেই। সানান বড্ড আমাদের আদিজার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলল, হো গট হুকেড, দিস জাস্ট এ প্রেভিউ। আদিজার চোখ বড় বড় হয়ে গেল। মন চাইল সামনে থাকা বেলেম্বু গাছের ছোট ছোট বেলেম্বু দিয়ে এই লোকের মাথা ফাটিয়ে দিতে। সানান চলে গেল। আদিজা বিড়বিড় করে বলল, লুচ্চা, আজ তো একটা লুচ্চা। লুচ্চা সানান। আফসোস, সানান তা শুনল না। জীবন শব্দটা ছোট হলেও বেশ ভারী। আদিজার জানার গণ্ডি খুবই সীমিত। ছোট থেকে সোসাইটিতে বড় হয়েছে সে, উচ্চ মধ্যবিত্ত বলা যায় তাদেরকে। এখানে শুধু কম্পিটিশন দেখে গেছে আদিজা, যেখানে মানুষের যোগ্যতা তার দালান এবং প্রতিপত্তির ভিত্তিতে মাপা হয়। এর বাইরেও যে মানুষ আছে, তার আলাদা শখ চাওয়া পাওয়া আছে, তা কেউ গোনায় ধরে না। এই যে একটু আগে ঘরের সব কাজ শেষ করেছে, এর মধ্যে ভাবির বাড়ির লোকজন এসেছে। আসার পর থেকে সবাই কেমন অবজ্ঞার চোখে দেখছে আদিজাকে। কিছুক্ষণ হাই হাই ওর করেছে যে ঘুরে ফিরে বাইরের বাড়িতে আসতে হয়েছে। মাঝখানে গায়ে দাগ লেগে গেছে, ডিভোর্সে নামক দাগ। এখন তো ভালো ঘরে কেউ বিয়েও করবে না। পারলে 2 বাচ্চার বাপ একটা দেখে গলায় ঝুলে পড়া উচিত। ভাইয়ের রাজশাহীতে কাজে গেছে, সে থাকলে কেউ মুখের উপর বলার সাহস পেত না। ভাইয়ের বউয়ে 2 দিনের তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। এখন অপর পাশের রুম থেকে হাসাহাসির শব্দ আসছে। টপিক আদিজার ডিভোর্স। বড়লোকের ঘরে সে হজম হতে পারেনি। হুট করে আদিজার মাকে মনে পড়ল খুব। সে ফোন ঘেঁটে মা, বাবা ও তার ছবি বের করলো। দুনিয়া ভেঙে কান্না এলো তার। মা থাকলে নিশ্চয় কেউ একটা শব্দ করতে পারতো না। এত মন খারাপও বুকে জড়িয়ে রাখতো, কষ্টগুলো থেকে আড়াল করে রাখতো, মুখে তুলে খাইয়ে দিত। আর বাবা সে থাকলে নিশ্চয়ই আদিজাকে খাওয়া পড়া নিয়ে বেঁচে থাকার চিন্তা করতে হতো না। জীবনটা সরল রেখায় চলতে গিয়ে এমন বাঁক নিল কেন? কেউ নেই আদিজার পাশে। আদিজা শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা 3:30টায়। ক্ষুধা মাথা চাড়া দিয়ে উঠেছে। মেহমান কি খেয়েছে? আদিজা রুম থেকে বের হয়ে দেখলো সবাই খেয়ে নিয়েছে। এটো প্লেটগুলো পড়ে আছে, নিশ্চয় আদিজার জন্য রেখেছে। কেউ একটু খেতে ডাকলো না। কিছু মানুষ আসলেই আঘাত দিতে ভালোবাসে। আদিজা সব একপাশে রেখে খেতে বসেছে। সবাই ভাবির রুমে। আদিজা খেতে খেতে শুনতে পেল ভাবির মা বলছে, আসলে ঠিকই হয়েছে, রূপে গুণে কিছুতেই নেই, বস্তার মতো পড়ে থাকে। এমন মেয়ের সাথে কেউ কেন সংসার করবে? ভালো জায়গায় লেখাপড়া করে কি হয়েছে? না চাকরি করতে পেরেছে, না সংসার। উল্টো আমার মেয়ের সংসারে উড়ে এসে জুড়ে বসেছে। হুট করে আদিজার গলায় খাবার আটকে গেল। ভেতরে আর ঢুকছে না। কান্না দমকে আদিজার নিজেকে দিশেহারা লাগছে। সে প্লেট ফেলে দৌড়ে রুমে এসে ফ্লোরে বসে কেঁদে দিল। এমনেও মন দিল ভালো না, তার উপর এত কটু কথা। কেন ওরা কি পারে না মা বাবাহীন আদিজার মাথায় হাত বুলিয়ে দিতে, বুকে নিতে, সব ঠিক হয়ে যাবে বলতে? কিন্তু ওরা আঘাত করতে ভালোবাসে, স্পেশালি দুর্বলদের। আদিজা নিজেকে আয়নায় দেখলো। হুট করে মনে হলো এমন বোবা কান্না, মরা মানুষের কান্না ওকে মানায় না। সৃষ্টিকর্তার সৃষ্টি সবাই সুন্দর, হয়তো আদিজার রং একটু চাপা। আদিজা চোখের পানি মুছে ফেলল।
কি হবে এত কেঁদে? কেউ কি মূল্য দিচ্ছে বা কোনো বিশেষ লাভ হচ্ছে? হুট করে আদিজার মনে হলো তার কিছু করা উচিত। জীবনকে এভাবে থামিয়ে রাখা যাবে না। কেউ কারোর জন্য অপেক্ষা করে না। অতঃপর আদিজাকেই নিজের গার্জিয়ান হতে হবে। যত ম্যাড় থাকবে তত মানুষ পেয়ে বসবে। আদিজা ভেবেছিল এ বাড়ি ছেড়ে ভাড়াটিয়া বাদ দিয়ে অন্য ঘরে উঠবে, তবে এখন আর এমন করবে না। এখন ওরা মনে করবে আদিজা পিঠ বাঁচিয়ে চলছে। এমন হলে ওরা আরও পেয়ে বসবে। আদিজা এই বাড়ি ছাড়বে না, এটা ওর বাবার ঘর। আদিজা পুরো ঘরে চোখ বোড়ালো। আগে ছিমছাম রুম ছিল, কিন্তু ওর অনুপস্থিতিতে ভাবি খুপড়ি বানিয়েছে। আদিজা খাতা কলম নিয়ে বসলো। কি করতে হবে তাকে। এর আগে সে ফোন ঘেঁটে ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখা শুরু করলো। আজীবন সম্পর্কিত পরপর কয়েকটা ভিডিও দেখার পর এখন আদিজার কিছু হালকা লাগছে। ভিডিও দেখে যা মাথায় এলো তা হলো, অন্যদের কথা শুনে সে কেন জীবন থামিয়ে দিবে? অন্যরা ভাত এনে দেবে না, দুঃখ সময়ে থাকবে। আদিজার নিজেরও একটা জীবন আছে। 28 বছরের সে কেন কেঁদে কেটে অন্যদের কথা শুনে ভাসিয়ে দিবে? লাগবে না কাউকে। ওরা আদিজার কথা শুনে আদিজার কেন ওদেরটা শুনবে? আদিজা স্টিকি নোটে লিখে রাখলো, লাইভ ইয়োর লাইফ ইন ইয়োর ওন ওয়ে। এরপর আলমারির ওপর চিপকে দিল, ইস রুমটা কি বিশ্রী লাগছে, শীঘ্রই ঠিক করতে হবে। আদিজা খাতায় লিখল, 1 রুম ঠিক করতে হবে, 2 কেরিয়ার গোছাতে হবে, 3 কি লিখবে ওটা আর মাথায় আসছে না। যাকগে, আদিজার মাথায় চাপ প্রয়োগ করলো না। আজকের জন্য এটুকুই। চাকরি কি করবে? বিয়ের আগেও অনেক জায়গায় করেছে, অ্যাপ্লাই হয়নি। আর নর্মাল জব এই সোসাইটির জন্য ভাইয়া করতে দেবে না। আদিজা নিজ থেকে করতে গেলেও ভাবিকে খোঁচাবে ওরা। তবে কি করা যায়? একদম হুট করেই মাথায় এলো বৃদ্ধের কথা। তার মেয়ের বিয়ে দিবে ওই ভাঙা রেস্টুরেন্টেতে। ওটাতে অফিসিয়ালি ক্লাব করলে কেমন হয়? বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠান এবং বিয়ে ইত্যাদি হবে। আশেপাশে জায়গা নিলে 300-400 মানুষ এমনিই হেঁটে যাবে। ইস, শুধু দক্ষিণ পাশটা না চেয়ে উত্তর পাশটাও চাওয়া উচিত ছিল, তবে বেশ বড় হতো জায়গাটা। ইস, ভুল হলো তো। উত্তর পাশেরটা তো খালি পড়ে থাকবে, তখন কেন যে চাইলো না? এখন তো চাইতেও শরম লাগবে। হুট করে নিজেকে চাটি দিল। শুরু থেকে এত বড় আর বেশি ভাবলে হবে? পরে না পারলে তখন লস যাবে সব। যতটুকু আছে শেকর। আদিজা ফের কতগুলো ভিডিও দেখলো বিজনেসের। দেখতেই থাকলো। এর মাঝেই ঘুমিয়ে পড়লো। শাওয়ারের নিচে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে সানান। আদিজার চোখে নিজের প্রতি অবজ্ঞা দেখেছে, কিন্তু ওর তো ভালো লাগার কথা। কিন্তু ভালো লাগছে না কেন? আদিজার ভালো কি সানানের সহ্য হচ্ছে না? সানান কি আদিজার ভালো চেয়েছে কখনো? আরে সে তো মেয়েটাকেই চেয়ে দেখেনি। দেখেছে কি? দুআশা প্রশ্নের উত্তর। সানান শাওয়ার নিয়ে বের হলো। সাইড বক্সে লাউডে গান ছেড়ে দিল। মিররে নিজেকে দেখলো। 28 বছর তার। কেমন চকলেট বয় টাইপ এখনো। ওফ, কবে যে একদম মেনলি একটা ভাইব আসবে এর মাঝে সানানের বন্ধু এলো, আকাশ এলো। এসেই বলল, চল রেস্টুরেন্টে যাই লাঞ্চ করতে। সানান বলল, বসে থাক, আমি বানাচ্ছি। আকাশ চোখ বড় বড় করে বলল, তুই রান্না করবি? সিরিয়াসলি? লাটের ছেলে কখনো নিজের হাতে পানি ঢেলে খেয়েছিস? সানান একটা গ্লাসে পানি ঢেলে এক চুমুক দিয়ে বলল, এই যে খেলাম, বলেই হাসলো। আকাশ ভোঁতা মুখে তাকালো, বলল, তোর কখনোই এসব পছন্দ ছিল না। লাক্সারিয়াস লাইফ তোর পছন্দের ছিল। বিদেশে ড্রিম লাইফ ছেড়ে এখানে কেন এলি? সানান মুচকি হাসলো, বলল, টু ম্যাচ গুড কোয়েশ্চান। ফার্স্ট কুকিং শিখেছি, কারণ একজন একদমও কুকিং পারে না, কোনো রকম রান্না করে। সো ইনগ্রিডিয়েন্টসদের অত্যাচারের হাত থেকে বাঁচাতে কুকিং শিখেছি। আর সেকেন্ড কোয়েশ্চান, লাইফ
খুব স্মুথলি চলছিল। আমার ভালো লাগছিল না, সো এটাকে একজন যাতে বরবাদ করে দেয় তাই এসেছি। আকাশ বলল, সব মাথার উপর দিয়ে গেল, শুধু বুঝেছি একজন আছে, তবে কে সে একজন? সানান গাজরের টুকরো মুখে দিতে দিতে বলল, গব নউজ। আকাশ আর কিছু জিজ্ঞেস করলো না। সানান হাতের কাছে যা আছে তা দিয়ে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর অমলেট করলো। হয়েছে কোনো রকম খাওয়ার যোগ্য। আদিজা ঘুম থেকে উঠে সময় দেখে তবদা খেলো। 7টা বাজে। এতক্ষণ ঘুমিয়ে সে 1 মিনিট, এখন কি ভোর রাত নাকি সন্ধ্যাবেলা? আদিজা বাইরে দেখলো, আবার ফোন দেখলো। এখন সন্ধ্যাবেলা। ওহ নো, দুপুরের এঁটো প্লেট ধুতে হবে, ঘর গোছাতে হবে। আদিজা কোনো রকম চুল খোপা করে রুম থেকে বের হতে নিতেই মনে হলো 1 মিনিট ভাবি কি তাকে ঘর গোছানোর চাকরি দিয়েছে? উত্তর এলো না। তবে সে বেকার খাটছে কেন? অবশ্য ঘরটা তারও, তবে কেন আগ বাড়িয়ে সব করছে? এতে কি ভাবির চোখে ভালো হয়েছে? না, ভাবি তো তাকে চোখের বেশ মনে করছে। যদি দেখতেই পারতো তবে বাপের বাড়ির লোকদের ডাক দিত আদিজাকে খারাপ কথা শোনানোর থেকে। কিন্তু না, নিজেও সঙ্গ দিয়েছে। আদিজাকে নিচু দেখাতে যাবে না। আদিজা শুধু নিজের ভাগের কাজগুলোই করবে, দেবে না সুযোগ কাউকে। আদিজাকে ছোট করার এই ছোট ছোট স্টেপগুলোই আদিজাকে শক্ত করে তুলবে। আদিজা যে মনের দিকের থেকে দুর্বল, খুব। আদিজা দরজা থেকে ফিরে এলো, সব থেকে সুন্দর একটা জামা পরলো, হাত মুখ ধুয়ে হালকা সাজলো, ব্যাংকে গিয়ে কিছু টাকা তুলবে, এরপর বাইরে খাবে। এমনিও একা, অমনিও একা, এখন মরে তো যেতে পারবে না, তাই কোনো রকম বেঁচে থাকতে হবে। তবে বেঁচে থাকাকে কেন রঙিন করে নেবে না? আদিজা ঠোঁট ডার্ক পিঙ্ক লিপস্টিক দিল, আয়নায় দেখলো কত প্রাণবন্ত দেখাচ্ছে। চুলগুলো ক্লাস দিয়ে আটকে দিল। এখন রেস্টুরেন্টে গিয়ে খাবে সে। ভাবতেই মন খারাপ হয়ে গেল। এভাবেই ভাবির সামনে দিয়ে গেলে নিশ্চয় জ্বলবে। জ্বলুক, আদিজাও মানুষ, এটা বুঝতে হবে। ডিভোর্স আদিজা ইচ্ছে করে করে নেয়নি, এটা দুজনের মিলছে না বলে নিয়েছে। সানান গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে আদিজা কেন কেঁদে ভাসাবে? বাদরটার নাম মাথায় আসতেই মেজাজ খিচড়ে গেল। সানান বাইক কিনেছে, বাবা খুব মোটা অ্যামাউন্টের পকেট মানি দেয় তাকে, এরপরও হাতে পড়ে। তবে এটাই লাস্ট, একটু উড়িয়ে নিচ্ছে। এরপর যে পথ সানান চুজ করতে যাচ্ছে তা একদমও সহজ হবে না। খোলা আকাশের নিচে বাইকের ওপর বসে আছে সানান। এসেছে মূলত সাগর পাড়ে আকাশের সাথে। সানানের ঘোড়ার শখ খুব, এক দণ্ডও বন্দি থাকতে পারে না সে। আকাশ বলল, যেটা চিন্তা করছিস পারবি তো? শূন্য থেকে শুরু করতে হবে কিন্তু, যদিও হাত পাতিস সাপোর্ট পাবি। রক্ত শৃঙ্খ তাকালো সানান, গরম কণ্ঠে বলল, হাত পাতার হলে কোটি টাকার অফিস লুফে নিতাম, আরামের চাকরি, বাট আই হ্যাভ হোল প্ল্যান। দেখবি থাকবো না, কখনো না। বিদেশ থেকে হাওয়ায় লেখাপড়া করিনি, ভালো মতোই পড়েছি। যারা যার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তাদের সবাইকে জবাব দিব, তবে মুখে নয়, কাজে। আকাশ পিঠ চাপড়ে বলল, অল দ্য বেস্ট বাডি, এভরিথিং গান্না বি ওকে। আদিজার মন এখন একদম ফুরফুরে, অথচ দুপুরেও মরা কান্না করেছিল। এখন হারছে আর বিজনেস প্ল্যান করছে। এই একটা জিনিস নিয়ে ব্যস্ত হবার পরে কি সুন্দর বদ চিন্তার সুযোগ পাচ্ছে না। দুপুরে কত জম্পেশ একটা ঘুম হলো, অথচ কতদিন আদিজা শান্তির ঘুম দেয় না, খেতে পারে না। আর আজ মোমোস, ফিঙ্গার, অনিয়ন, চিকেন ফ্রাইস আর সেই খেলো। পেট ঠান্ডা মন ঠান্ডা। এখন নতুন প্ল্যান হচ্ছে বিজনেসটাকে গ্রো করা, কিভাবে করলে ওই জায়গায় বিজনেসটা টিকে থাকবে। আশা আদিজা যে এত প্ল্যান করছে, যদি না টিকে, লস খায়, দূর কীসব চিন্তা করছে। শুরুই তো করলো না, তবে শেষের চিন্তা কেন? ওফ, বাড়ি ফিরতে মন চাচ্ছে না, শুধু হেঁটে যেতে মন চাইছে। ইস, এমন শান্তি আদিজা আগে বোধ করেনি কেন? এমন চিন্তা আরও আগে করেনি কেন? থাক, রাতে খেয়েই একদম বাড়ি ফিরবে। সানান বাইকে করে এসেছে, এখন এই ছোট্ট জায়গায় জ্যাম লেগেছে গেছে।
মেজাজ বিগড়ে সানানের। এর জন্যই বিদেশ ভালো লাগে। এই দেশে কেন যে এসেছে সানান দূর। অমনি দেখলো কয়েক দূরত্বে একটা রমণী হেঁটে আসছে। কেমন চেনা চেনা লাগছে। ও মা, এটা তো বাবার বন্ধুর মেয়ে, তার স্বল্পকালীন বউ আদিজা রুবাব। বা সকালের তুলনায় বেশ ফ্রেশ লাগছে তো, কিন্তু আনমনে যে হাসছে। নিজে তাকাচ্ছে না কেন। হুট করে সানানের ঠোঁটে পৈশাচিক হাসি ফুটে উঠল। মেয়েটা এখন ড্রেনে পড়বে। আকাশ বলল, গাড়ি ঘোরানো শেষ, জ্যাম ছুটেছে, সামনে টান। সানান হাসি মুখে বলল, ওয়েট, কমেডি সিন দেখতে দে। আকাশ বলল, না ফোন আছে, না টিভি, কমেডি সিন কই থেকে দেখবি? সানান বলল, লাইভ দেখবো। একটা মেয়ে হাঁটতে হাঁটতে ঠাস করে ড্রেনে পড়ে যাবে। উফ। আকাশ বলল, তুই ভালো হবি না। পড়ে যাওয়া কি ভালো মান সম্মানের লাগে ভাই? সানান কাউন্ট করলো, 1 2 3, ঠাস। লোকজন সবাই চোখ বড় বড় করে তাকালো। আদিজা ঠিকঠাকই হাঁটছিল, তবে রাস্তার মাঝে দেওয়াল এলো কই থেকে? আর এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলই বা কেন? আদিজা অবাক চোখে তাকালো। কারো দুবদাম হৃদস্পন্দন শুনতে পেল। কেউ কি তাকে জড়িয়ে ধরল। শিনশিন করে উঠল সারা শরীর। মাথা উঁচাতেই দেখল কারো বাহুতে এই পারফিউমের ঘ্রাণ। তার পরিচিত একই। এই তো সানান আহমেদ। বিস্ময়ে যেন কথা হারালো আদিজা। সে সানানের বাহুতে প্রথম আলিঙ্গন, এই প্রথম কাছাকাছি আসা। আদিজা সিটকে সরল, নিচে তাকালো। সেকেন্ডের ব্যবধানে সে ড্রেনে পড়তো। এই লোক বাঁচিয়েছে, কিন্তু হুট করে কই থেকে এলো? সানান বক্র হেসে চেয়ে আছে আদিজার মুখ পানে। আকাশের আর্তনাদে ওদের ধ্যান ভাঙল। লাস্ট মোমেন্টে আদিজাকে ধরতে যেয়ে সানান আকাশ শুদ্ধ বাইক ফেলে দিল। আকাশ বলল, ভেবেছি পড়বে কি, আর পড়ল কি? হ্যাঁ রে সানান, ড্রেনে পড়ার হাত থেকে বাঁচিয়ে আমায় জমিনে ফেলে দিলি। কমেডি সিন হলো, তবে আমার সাথেই হবে তা বুঝতে পারিনি। সানান হেসে বন্ধুসহ বাইক তুলে নিল। বলল, বাড়ি বাড়ি সেহরো মে এসি ছোটি ছোটি পড়ে যাওয়া ইতি রেহতি। হ্যাঁ বন্ধু, তুই তো আর ড্রেনে পড়িসনি, শকর কর। আদিজা এখন অবাক মাত্রই কি হলো? এই লোক তাকে বাঁচিয়েছে, বিশ্বাসই হচ্ছে না। 1 মিনিট হাত হ্যাঁচকা টান দিলেই তো হতো। নায়কের মতো এভাবে বাহুতে নেওয়ার কি আছে? বিদেশি মুরগি একটা। অমনি টের পেল সানান বাইক স্টার্ট দিয়েছে। যেতে যেতে আদিজা শুনতে পেল সানান গাছে। আদিজা ফের অবাক হলো। চাচ্ছে কি ছেলেটা? কোনো সম্পর্ক অবশিষ্ট আছে তাদের মাঝে? আদিজা গাল ছিল নিজের, এখনো স্পর্শ লেগে আছে সানানের। এই প্রথম বোধহয় পুরুষালী স্পর্শ পেল। আদিজা বিড়বিড় করে বলল, বেটা মুরগি চোর, আজ তো একটা মুরগি চোর। সানান মুরগি চোর বল ক্রুটি মিলেই মানুষ। এর ঊর্ধ্বে কেউ নেই। আমরা জেনে শুনে ভুল কখনো করি না। যদি জেনে শুনেই করা হয় তবে তা ভুল নয়। বেশিরভাগ করার পরেই মনে হয় ইস, ভুল হয়েছে, এমনটা করলে হতো। তাই এর সমাধান হলো ভুল স্বীকার করা, ক্ষমা চাইতে কার্পণ্য না করা, ভুল শুধরানোর চেষ্টা করা। সানানো বোধহয় সেই চেষ্টায় আছে। জীবন তার কাছে গোলক দাদার মতন, যার ন্যূনতম উত্তর তার জানা নেই। ছোট থেকেই মা বাবার মধুর সম্পর্ক দেখে সে বড় হয়নি। কেমন কৃত্রিমতার ছোঁয়া ছিল। আর না, মায়ের সাথে মাখো মাখো সম্পর্ক ছিল না। তবে সে মাতৃত্বের আদর থেকে বঞ্চিত হয়নি। বড় মা সব পোষানোর চেষ্টা করে গেছেন, কিন্তু নিজের মা কখনোই সানানকে বুঝতে চায়নি। শুধু নিজের ইচ্ছেগুলো চাপিয়ে দিয়ে গেছে। একটা সময় পর্যন্ত সানান একটু আদর, একটু মায়ার জন্য পাগলের মতো করে গেছিল, কিন্তু কখনোই তার তার ভাগ্যে জোটেনি। এরপর আর বাসা থেকে বের হবার সিদ্ধান্ত। বিদেশ পাড়ি জমানো, তাও সে কোনো কম্পিটিটিভ প্লেস চুজ করেনি। নেদারল্যান্ড এর একটি সিমসাম শহরে থেকেছে, যেতে কৃত্রিমতার ছোঁয়া কম। কিন্তু এরপর হুট করে বাবা কোনো কারণ ছাড়া বিয়ে করিয়ে দিল। এরপর থেকেই সানানের ওলট
পালট হওয়া শুরু। জীবনে তার কোনটা ভুল কোনটা ঠিক এখনো সে বুঝে উঠতে পারছে না। শুধু জানে তার বরবাদির শুরু হয়েছে এবং এটা খুবই সুন্দর বরবাদি, যাতে সানানের একটুও খারাপ লাগছে না। সানান বেড স্টোস অমলেট এবং ফ্রুটস কেটে নিল। আজ থেকে খাটুনির জীবন শুরু। আগে কি হবে তার জানা নেই, শুধু এতটুকু জানে এবার নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, নিজের মাকে দেখিয়ে দিতে হবে সানানের যোগ্যতা। সানান ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নিল। ডার্কস ব্লু শার্ট আর হোয়াইট প্যান্ট পরে নিল। আয়নায় দাঁড়িয়ে চুল সেট করে নিল। গলায় চেনটা চকচক করছে। কেউ কেউ বলেছে এটা পরলে পাতি মাস্তানদের মতো লাগে, আবার কেউ বলেছে একদম চকলেট বয়ের মতো লাগে। সানানের ভালোই লাগে নিজের সম্পর্কে তারিফ করে শুনতে। আদিজা কাল রাতে আসার পর ভাবির তোপের মুখে পড়তে হয়েছে। প্রথমে মনে হয়েছে একটু বাড়াবাড়ি করে ফেলেছে, পরে মনে হয়েছে কেন সে কি এমন করেছে। ঘরে ভাইয়া কাজের লোক রেখেছে, তবে আগ বাড়িয়ে সব করার মানে হয় না। হ্যাঁ, সে হাসি মুখে করতো, কিন্তু ভাইয়ের বউ কি তার মর্যাদা রেখেছে? ওদের ব্যবহারে যে আদিজার কথায় আঘাত লেগেছে তা যদি ওরা জানতো, না থাক, জানার দরকার নেই, পরবর্তীতে ওরা আরও আঘাত করে বসবে। আদিজার এখন লক্ষ্য হলো নিজের জীবনটাকে গোছানো, একটা শান্তিপূর্ণ জীবন, প্রতি বাড়ি ভাড়া বাবদ তাদের টাকা আসে, তবে তা ভাইয়ের কাছে। বাবা তাও কিছু আদিজার নামে দিয়েছে। আগে আদিজাও সব শ্বশুরবাড়িতে খরচ করেছে, তবুও লাভ হয়নি। এখন এসব কিছু নিজের পিছনে করবে। লাভ কি মানুষকে করে? না নাম পেয়েছে, না ভালোবাসা। আদিজা কাবিনের টাকা থেকে কিছু টাকা তুলেছিল, রেস্টুরেন্ট মেরামত আর মডিফাইড করাতে হবে। সে গুগল ইউটিউব ঘেটে ডিজাইন বের করলো। এক্সট্রা লোক রাখলে এক্সট্রা টাকা যাবে, তাই আদিজা নিজেই যা জানে তা করার চেষ্টা করছে। অন্তত কিছু টাকা সেভ হোক। আদিজা গোসল করে নিল, এরপর সুন্দর একটা কটন প্রিন্টেড জামা পরলো, মুখে সানস্ক্রিন দিয়ে হালকা লিপস্টিক দিয়ে এক জোড়া ঝুমকা পরলো। ব্যাস, নিজেকে দেখেই শান্তি লাগছে। এরপর ভাবির সামনে দিয়ে বের হয়ে গেল রেস্টুরেন্টটার উদ্দেশ্যে। আদিজা পৌঁছেই আগাগোড়া দেখে নিল দালানটাকে। গত পরশুও কত অসহায় এবং খারাপ লাগছিল, কেন এই জায়গাটা সে নিয়েছে। আর এখন এখন অদ্ভুত অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে এই তো নতুন জীবনের শুরু। আদিজার জীবন, যেটাতে আদিজা ব্যতীত অন্য কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সে ঘুরে ঘুরে দেখলো রেস্টুরেন্টটার একপাশে মাত্র ভাঙতে ছিল, আর এর মধ্যে আদিজা চেয়ে বসেছে। তাই ওই ভাঙা অংশটুকু আরও জায়গা বাড়িয়ে মেরামত করবে। ভালোই হয়েছে, আদিজার দালান তোলার টাকা বেঁচে গেছে। আদিজার লোকদের কল দিল মেরামতের জন্য। এখন তার অনেক কাজ, একটা বিয়ের অনুষ্ঠান মুখের কথা নয়, ডেকোরেশন, ক্যাটারিং, আরও অনেক কিছুই। সানানের বাইক এসে থেমেছে উত্তর পাশের জমিতে। সে কি করবে, কিভাবে গুছাবে তার একটা নীল নকশা করা আছে, সুতরাং চাপ নেই। তাই অন্য কাউকে চাপ দেওয়া যাক। আদিজার দিশেহারা লাগছে, এখন ক্যাটারিং কই খুঁজবে? মেন তো হচ্ছে খাবার। এখন কাউকে চিনে না, কি করবে? আইডিয়া, ফেসবুকে খুঁজলে কেমন হয়? আদিজা বাইরে এসে একটা পাথরের উপরে বসে ফোন স্ক্রল করছে। চোখের সামনে থাকা বান্দাকে ফোনের ভেতরে খুঁজলে হবে। কানের কাছে হুট করে বাক্যগুলো আসাতে আদিজা ভয়ে ফোন ফেলে দিল। অবাক তাকাতেই দেখলো ঠোঁটে হাসি নিয়ে পকেটে দুই হাত রেখে সানান তাকিয়ে আছে। রাগ সরে গেল আদিজার। ছেলেটা পেয়েছে কি? আদিজা চুপ করে ফোন তুলে ভেতরে যেতে উদ্যত হতেই কানে ফের শব্দরা বাড়ি খেলো। আই ক্যান হেল্প ইউ ইফ ইউর ওয়ান্ট। আদিজা পিছু ফিরে তাকালো, বলল নো থ্যাঙ্কস। তাদের ভেতর কি কথা আদান প্রদানের সম্পর্ক আছে? আদৌ কি কোনো সম্পর্ক আছে? লোকটা তার কাছে শুরু থেকেই অপরিচিত, কিন্তু এখন এমন ব্যবহারের মানে কি? বিদ্যে কলে আদিজা ভাবনা থেকে বের হলো। আগামী সপ্তাহের ১ম তারিখেই বিয়ে বিদ্যের মেয়ের। এর মধ্যে আদিজাকে সব গুছাতে হবে। আদিজা নিজেকে বুঝলো, ইটস ওকে আদিজা, প্রেশার নেওয়া ঠিক না, সময় আছে, আস্তে আস্তে সব হবে। হাল
না ছাড়লেই হলো। লোকজন চলে এসেছে। আদিজা বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। এর মধ্যে বাইরের শোরগোল শোনা গেল। আদিজা উকি দিয়ে দেখল উত্তর পাশের জায়গাটায় কাজ চলছে আর সানান তদারকি করছে। চোখ বড় বড় হয়ে গেল আদিজার। বিদেশ ছেড়ে হঠাৎ এই বাউন্ডুলে ছেড়ে এই জমির তদারকি করছে কেন? এত বছর তো ফিরেও দেখেনি। এই তিন ভাই হঠাৎ বাকি জমিগুলো রেখে এটার পিছনে পড়লো কেন? দক্ষিণ পাশেরটা আদিজা নিয়েছে বলে ক্রমশ আদিজার চোখ মুখ শক্ত হয়ে গেল। এখন থেকে এই সানান আহমেদ ওর দুশ্মন। এই লোককেও দেখে নেবে। আদিজাকে পছন্দ নয় বলে সংসার করেনি তা আদিজা মেনে নিয়েছে। তবে এখন কিছু বলতে এলেই আদিজা এই বিদেশি মুরগির কাম তামাম করে দেবে। যদি আদিজা সুখে থাকতে না পারে ও কাউকে সুখে থাকতে দেবে না। এখন থেকে আর নরম হবে না আদিজা। পেয়েছে কি সবাই ওকে। সানানের এই পাশেরটা একটা পুরনো অফিস ছিল। সানান মেরামত করাচ্ছে। তার বাবার এত জটিল চাকরি পছন্দ নয়। খুবই লাইট কিছু চাচ্ছে সানান, যে কাজও করা যায় আর কামানো যায়। ব্যাস, ব্যালেন্স লাইফ। আর কি চাই? সানান আগে থেকেই সেট করেছে সে ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস স্টার্ট করবে। এই জন্য বিদেশে 4 মাসের কোর্স করেছে। আরও কিছু করতে চেয়েছিল কিন্তু ভাগ্য সব কেমন তাড়াহুড়ো করে হলো, ফলে প্ল্যানে চেঞ্জ চলে আসলো। এখন সব ভাগ্যের ওপর। চোখের পলকেই কেউ সাকসেসফুল হয়ে যায় না, তবে পরোক্ষভাবে তার একটা সঙ্গীও আছে এই জার্নিতে। ভাবতে সানানের ঠোঁটে হাসি ফুটে উঠল। আর কি করছে ওই গোমরা মুখ টমেটোটা? একটু আগে সানানের দেখে কেমন খেয়ে ফেলা লোক দিল। মা রে মা, সানান ভয় পেয়েছিল তো। আদিজা এক ফাঁকে বসে ফেসবুকে খোঁজ করে যাচ্ছে। এই বিজনেসটাকে সিরিয়াসলি নিতে হবে। এই অনুষ্ঠানটা হলে পাবলিসিটির একটা চান্স আছে, তাই ক্রোটি রাখতে চাচ্ছে না। পাশাপাশি নিজের আইডিয়াও কাজে লাগানোর চেষ্টা করছে। বিয়েতে তো সে ও বহুত খেয়েছে। আগে লাগবে চেয়ার, এরপর স্টোস করার জায়গা। ওটা একটু উঁচু করতে হবে। আর বাকি বিল্ডিংয়ে কোনো ফল্ট নেই। এরপর ডেকোরেশনের জিনিস ওগুলো পাবে কই? খোঁজ নিতে হবে, লোকদের থেকে জিজ্ঞেস করতে হবে। ফেসবুকে বিশেষ একটা ভরসা পাচ্ছে না। সঙ্গে বাজেটেরও একটা ব্যাপার আছে। যত কমে করা যায়। এখন মনে হচ্ছে হুট করে বৃদ্ধ চাচাকে আশা দেওয়া ঠিক হয়নি। ওহো, আদিজা এখনই হতাশ হলে হবে। মনে রেখো, সাবধান ছাড়া কোনো সমস্যা হয় না। চিন্তা করে দেখো, পরিশ্রম করো, এক না এক দিকে সমাধান পাবে। নিজে নিজেকে সাহস দিয়েছে আদিজা। এই পাশে একজনও নেই যে একটু সাহস দেবে। কেমন অসহায় লাগছে আদিজার। উফ, এভাবে থাকা যাবে না, ডিপ্রেসড হয়ে যাবে। আদিজা বের হলো। কিছু খেয়ে মন ভালো করা দরকার, কিন্তু খেতে তো মন চাচ্ছে না। আদিজা আশেপাশে তাকালো, তেমন ঘুরে দেখা হয়নি। ও দূরে কিছু দোকান আছে যেখানে হরেক রকমের চিপস দেখা যাচ্ছে। আদিজা যাবে এমন সময় একটি গাড়ি থামলো তার সামনে। বড় করে লেখা ক্যাটারিং সার্ভিস। জলজল করে উঠল আদিজার চোখ। আহ, সৃষ্টিকর্তা ঠেকাই না কাউকে। শুধু মা বলতেন আদিজা সবসময় নিয়ত পরিষ্কার রেখো, বরকতের মালিক তিনি। সব মুশকিল আসান হয়ে যাবে। এখন দেখছে আসলেই আদিজার নিয়ত পরিষ্কার ছিল বলেই সৃষ্টিকর্তা এটা মিলিয়ে দিয়েছে। ক্যাটারিং সার্ভিসের লোক গাড়ি থেকে নামতেই আদিজা কথা বলতে নিতেই সানান উপস্থিত হলো সে ওখানে। দেখা গেল আদিজার মনোভাবও বুঝে নিল। ফিসেল এসে বলল, এটা আমার লোক, যদি কিছু লাগে আমায় বলতে পারো। আদিজার রাগ পুনরায় এলো। বজ্জাত মুরগি চোর একটা। আদিজার সোজা হাঁটা দিল। বলবে না কথা সে। সানান ওই নাক ফুলানো দেখে এসে ফেলল। যাক, এখন থেকে কাজের ফাঁকে ভালোই এন্টারটেইনমেন্ট পাওয়া যাবে। চিপসের দোকানে গিয়ে আদিজা কনফিউজ হয়ে গেল। কোনটা থেকে কোনটা নেবে এখন মনে হচ্ছে হাল ছাড়া যাবে না। এই চিপস, চকলেট এবং নিজের শখ পূরণের জন্য হলেও তাকে কাজ করে যেতে হবে। একটা সান চিপস নিয়ে ফেরত
আস্তে আস্তে আদিজা বহু জল্পনা কল্পনা করে ফেলল এবং একটাও কাজের না, সব অকাজের। হুট করেই মনে হলো আচ্ছা, চাচাকে কল করেই তো জানা যাবে। আদিজা না চিনলে কি হয়েছে, চাচা তো চিনি। চাচার সাথে কথা বলে আদিজার মন শান্ত হলো। উনি ক্যাটারিং এবং বাদ বাকি জিনিস ঠিক করেছেন, শুধু ক্লাবটা প্রবলেম ছিল। তাই আদিজা সব বাদ দিয়ে ক্লাব নিয়ে চিন্তা শুরু করলো। কিভাবে কি করলে মানুষের চোখে পড়বে, মানুষ সন্তুষ্ট হবে। সানান অফিস গোছাচ্ছে, কয়েকদিনের মধ্যে সব সেট হয়ে যাবে। এর মাঝে সানানের কল এলো, নামহীন নাম্বার, তবে এটা ভালো মতন চেনে সানান। এটা তার মায়ের নাম্বার। রিসিভ করলো না। পরে মেসেজ এলো, ইটস আর্জেন্ট। না চাইতেও সানানের রিসিভ করতে হলো। সানানের মা বলল, ডিভোর্স পেপারে সাইন করেছো? দা ইটস টোটালি ফাইন। আমার কলিগের মেয়ের জন্য তোমায় বলেছি, ওর বাবা বিজনেস স্ট্যান্ডে আমাদের সাথে মিলে, আর মেয়ের ফ্যামিলি। আর কিছু না শুনে সানান কল কেটে দিল। বুকটা হঠাৎই খুব ভারী লাগছে। আচ্ছা মা এবারও একবারও জিজ্ঞেস করলো না কেমন আছো সানান। অল ওকে, শুধু নিজের ইচ্ছেটা চাপিয়ে দিল। বাবা মা যেভাবে সম্পর্কে আছে, এই সম্পর্ক সানান ঘৃণা করে। নিজের জন্য এমন রোবটিক সম্পর্ক চায় না সে। ইনফ্যাক্ট এখন এসব ঝামেলা লাগে কি দরকার শান্তির জীবনে অশান্তি ডেকে আনার। যেখানে মায়ের মতো নয়, যেখানে মায়ের কাছে কোনো মমতা নেই, না আছে মায়া। সানান কখনো আদর পায়নি মায়ের কাছে। এত এত চাওয়ার পর মা যা বলেছে সানান তাই করেছে, তবুও কেমন মায়ের চোখে পড়েনি। বিষণ্ণ মন নিয়ে জানালার ধারে এলো সানান। আকাশ পরিষ্কার, রোদ ভীষণ। নিচে তাকালো সানান। এই রোদের মাঝেই দৌড়াদৌড়ি করে মিস্ত্রিদের এটা ওটা বলছে একটা সাধারণ রমণীর নাম আদিজার রুবাব বাড়ি অপছন্দের সে সানানের। তবুও চোখ ঘুরে ফিরে তার দিকে যাচ্ছে কেন। সানান আদিজার ঘামার্ত মুখের দিকে তাকিয়ে বলল, আদিজা আমার মনটা ভালো নেই, ভালো করে দিতে পারবে কি? ওই ক্ষমতা তোমার আছে, কিন্তু হাই। কথাগুলো আদিজার কানে অবধি পৌঁছালো না। মানুষের জীবন বাড়ি অদ্ভুত, কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। আদিজা নিজেও অবাক হয়েছিল যখন বাবা এসে বলেছিল, আমার বন্ধু তোমার মাহফুজ আঙ্কেল আছে না, ওর ছেলের বায়োডাটা এনেছি দেখো। আদিজার আগ্রহ হয়নি, তবুও বাবার মন রাখতে দেখেছিল। এরপর কেমনে কি করে যেন বিয়েটা হয়ে গেল। আদিজার নামের পাশে সানানের নামটা জুড়ে গেল। আদিজার মনে পড়ে বাসরাতে লোকটা এসে জিজ্ঞেস করেছিল, পাশাপাশি শুতে কোনো সমস্যা হবে কি না। আদিজা প্রতি উত্তর করার পর্বেই তার স্বামী নামক লোকটা দপদাপ করে শুয়ে পড়ল। এরপর কেমনে কেমনে যেন কোনো প্রেমালাপ অনুভূতি ছাড়া 6 মাস বিয়ের সম্পর্ক এগিয়ে গেল। আদিজা আর ভাবতে চাইল না। আজ দৌড়াদৌড়ি করে কাজ করে ফিরে এসে দাপ করে বিছানায় শুল। শারীরিক ক্লান্তিতে চোখের ঘুম নামতে বাধ্য হলো, তবু আদিজা জোর করে উঠে বাইরের জামা ছেড়ে হাত মুখ ধুয়ে খেতে গেল। অল্প খেয়ে এরপর ঘুম দিবে। আদিজা বাইরে গিয়ে দেখলো ভাবি রুমে, সে খেতে বসলো। এর মাঝে ভাবি এলে। আদিজা বিনা বাক্যে নিজের রুমে চলে গেল। এতে ভাবি আরও ফুলে গেল। রুমে এসে ইউটিউবে ডোরেমন ছেড়ে দেখতে লাগলো। খাওয়া শেষে নিজের প্লেট ধুয়ে এসে ঘুম দিল। ভাবি কি ভাবছে তার চিন্তা মাথায় আসতেই আদিজা নিজেকে চাটি মারল। এখন থেকে নতুনভাবে নিজের মতো বাঁচবে সে। কাল কি কাজ করবে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। জীবন ছোট্ট, একজনে কি বলেছে, কেন বলেছে তা নিয়ে মন খারাপ করে সারাদিন কাটিয়ে দিলে লস আমাদের। কারণ এতে কষ্ট প্রদানকারীর উদ্দেশ্য সফল হয়, আর আমরা ব্যথা কষ্ট পাই। অথচ দুনিয়ার আমাদের সময় লিমিটেড। সানান খাটুনির পর ভালো একটা ঘুম দিল। ঘুম ভাঙার পর ঘড়ি দেখলো সকাল 7টা। চোখ ছানা বড়া হলো তার। কখনোই এত তাড়াতাড়ি সানান উঠতে পারে না। গতকাল সারাদিন খাটুনির পর এসে তাড়াতাড়ি ঘুম হলো ভালো খুব। এই জন্যই বোধহয় কবি বলেছিলেন, এখন উঠে কি করবে, এর চেয়ে ভালো হেলদি লাইফ স্টাইল লিড করা। কাউকে ইমপ্রেস করতে হবে তো। ভাবতেই ঠোঁটে ফিসেল হাসি এলো।
সানান মিররে তাকিয়ে হোয়াইট শার্ট, ব্রাউন গাবার্ডিং প্যান্ট পরে নিল, চুলগুলো সেট করলো, গলার সেন্টটা শার্টের ভেতরে ঢুকিয়ে নিল। আজ আর চকলেট বয় লাগছে না তেমন একটা, তবে চেহারা তো একই। আজ অফিসে সানানের সব বন্ধুরা আসবে। সানান বাইক থামিয়ে আজ দক্ষিণ পাশে তাকালো, সব নিশ্চুপ। কি ব্যাপার, গিভ আপ করলো নাকি ফার্মের টমেটোটা? সানান আশেপাশে আরেকটু উকি ঝুঁকি দিল, কাঙ্ক্ষিত মুখটা পেল না। অবশেষে অফিস গেল। অফিসের সেট আপ দেখে মন খুশি হয়ে গেল সানানের। এখানে সবটা নিজের উপার্জিত টাকার। বিদেশে থাকাকালীন অনেক পার্ট টাইম জব করে জমিয়েছে সানান, যা বাবা মা জানে না। জানলেও তেমন কিছু হতো না, জাস্ট ওদের প্রেস্টিজে লাগতো। তবে সানানের কি কোনো কাজই ছোট নয় যা মানসিক শান্তি দেয়, মনুষ্যত্ব বজায় রাখে। সানান ওই কাজই করবে। হয়তো কিছুদিনের মধ্যে হাই স্ট্যাটাস ফ্যামিলির সবাই জেনে যাবে। জানলেও কি, 4 মাস আগে সানান অঘোষিতভাবে ওই বাড়ির সবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। আসল রূপ দেখে নিয়েছে একজনের। তাই এখন মক্ষম সময় কাজের দ্বারা ওদের মুখে জামাত ঘষে দেওয়ার। সানান ফেসবুকে পেজ খুললো, পরিচিত সবাইকে ইনভাইট করলো। শুধু তাই, বিভিন্ন গ্রাফিক্স দ্বারা পেজটাকে সুন্দর করে সাজালো। কাজ একটু বাড়লে ওয়েবসাইট খুলবে। আর সানান কাজ করেনি, জানাশোনা স্টুডেন্ট জুনিয়র ভাইদের জানিয়ে রেখেছে। তাই যখনই লোকের দরকার পড়বে ওরা হাজির হবে। অবশ্য টাকার বিনিময়ে ক্যাটারিং সার্ভিসটাও ওর বন্ধুর বড় ভাইয়ের। যখনই প্রয়োজন পড়বে হাজির। আর রইল ডেকোরেশন, এটা সানানের বন্ধু। আর এখন নিজের কিছু টাকা হাতে রেখেছে, কারণ এখন লাভ থেকে একটু ক্লায়েন্টের স্যাক্রিফিকেশন। আগে যেহেতু নতুন বিজনেস, এখন সব সেট। সানান প্রেজে কোলে অ্যাক্টিভ রয়েছে, না জানি কখন ইভেন্ট আসবে। আওয়াজ শোনা যাচ্ছে, নিশ্চয়ই সানানের বন্ধুরা এসেছে। আকাশ এবং 2-3 জন স্কুল ফ্রেন্ড এসেছে। সানান জানালা দিয়ে নিচে তাকালো, অপর পাশ একদম নীরব। কি ব্যাপার, সানান এ পাশে কাজ করছে বলে রাগে কি ছেড়ে দিয়েছে? আসবে না আর? এই যাবৎকালে এই প্রথম আদিজা এত বেলা করে ঘুমিয়েছে। হয়েছেও ভালো ঘুম, এই জন্যই সৃষ্টিকর্তা বলেছেন তোমরা রিজিকের পেছনে ছোট। আদিজা উঠে দেখলো 10টা বাজে। সে কোনো রকম ফ্রেশ হয়ে হাতের কাছে যা পেল পরে ফেললো। এরপর রেডি হয়ে নিজের ব্রেকফাস্ট নিজে বানালো। ভাবির সাথে চোখাচোখি হলে চোখ সরিয়ে নিল। ভাবি কিছু বলার জন্য উদ্যত হতে আদিজা এড়িয়ে কিচেনে চলে গেল। টুকটাক খোঁজ এবং অভিজ্ঞতার জন্য আদিজা খোঁজ নিয়ে যেখানে বিয়ের বা অনুষ্ঠানের প্রয়োজনীয় জিনিসের ফরমায়েশ করা হয় ওই জায়গায় এলো। ঘুরে ঘুরে আদিজা অনেক কিছু জানলো, দেখলো। তার কি যে আগ্রহ জাগলো। প্রায় 3 ঘন্টা ইচ্ছে মতো হেঁটে আদিজা একটু রেস্ট নিতে একটা টুলের উপর বসলো। সামনে পুকুর, রোদ সরে গিয়ে ছায়া এসেছে, মৃদু বাতাস। হুট করে খুব ত্যক্ত বিতিক্ত জীবনটা তার কাছে ভারী সুন্দর ঠেকলো। আদিজার কখনো এভাবে প্রকৃতি বা বাইরেরটা বিলাস করা হয়নি। কখনো ছোট ছোট জিনিস সে উপভোগ করেনি। কেমন যাত্রিকভাবে জীবনটা যাপন করেছে। জীবনের 28টা বছর কিভাবে যেন পার করেছে, অথচ এখন এসে উপলব্ধি হলো জীবন অতটা খারাপ নয়। শুধু উদযাপন করতে জানতে হয়। সর্বপ্রথম নিজেকে শক্ত রাখতে হয়, প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করতে হয়। হ্যাঁ, ভুল হবে, ভয় পাবে, তবে পিছু হটা চলবে না। খিদে পেয়েছে, আদিজাই একটা দই চিড়া নিল। হাবিজাবি না খেয়ে এটা খেলে পেট ঠান্ডা থাকবে। পুকুরে দল বেঁধে বাচ্চারা খেলছে, লাফাচ্ছে, স্বাদ রাখছে। অতি সাধারণ, তবুও কি মনোরম ঠেকছে আদিজার কাছে। আজ থেকে সে নামাজ পড়বে, সৃষ্টিকর্তার দরবারে শুকর গোজার করবে। ভাগ্যিস মাহফুজ ব্যালেন্স ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল, না হয় এত শান্তি কই পেত। আদিজা সময় নিয়ে দই চিড়া শেষ করলো।
দুই হাত তুলে মোনাজাত করে শুকর আদায় করলো। মা বাবার কথা মনে পড়ছে। আদিজা তাদের জন্য দোয়া করলো। এই যাত্রায় সে একা নয়, সৃষ্টিকর্তাও আছে। আদিজার হঠাৎ খুব ঘুরতে ইচ্ছে করলো, কেন যেন আজ ইচ্ছে দমানোর প্রয়োজন বোধ করলো না। আদিজা একটা রিক্সা দেখে শীর্ষ পার্কে গেল। এই জায়গায় মা বাবা নিয়ে কত স্মৃতি। আদিজার টিকিট কেটে ঢুকলো। তেমন কিছু পরিবর্তন হয়নি। আদিজা আগে দোলনায় উঠতো, প্রায় 5 মিনিটের কম বেশি দোল খেলো। হুট করে মনটা এত ফুরফুরে হলো। আদিজা বের হয়ে পপকর্নও নিল, আশেপাশে হাঁটলো। এরপর আর একটা রাইডও আদিজার বয়সের সাথে যায় না। আদিজা বের হয়ে একটা ছোট রেস্টোরাঁয় বসে লাঞ্চ করলো। সাদা ভাত আর মুরগির মাংস, এত মজা। আদিজা আজ টুকটাক ছবি তুললো, যেমন রিক্সায় উঠায় সময়, হাঁটার সময়, খাওয়ার সময়, একদম তরতাজা মেমোরি। এরপর গেল ওয়ার্কিং সাইটে। এর মধ্যে মিস্ত্রিদেরও কল করে আসতে বলল। ওয়ার্কিং সাইটে নামতেই আদিজার একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হলো। আদিজা বেজায় খুশি হলো, কতদিন পর দেখা। সে দেখতেই সবার আগে বলল, বারে যেমন দেখছি তেমনই আছিস, একদম ঢোলা ডালা জামা এখনো আন্টি হয়ে ঘুরিস কেন রে? আদিজা আদিজার সব খুশি কোনো এক কোণে উড়াল দিল। মিথ্যে এসে বলল, যেটাতে কমফর্ট লাগে ওটাই পরি। আর এখন দেখ, আমার ফ্যাশন সেন্সের মতনই ট্রেন্ড চলছে। ঢোলার কাপড়ের তোর চোখ বুলিয়ে গেছে, তাই আংটি লাগছে। মেয়েটার হাসিও গায়েব। সে প্রসঙ্গ বদলে বলল, কেমন আছিস? হা, এতক্ষণে খোসা না মেরে আরও আগে বললে কি হতো? আদিজা বলল, খুব ভালো। তুই? উত্তর শুনেই আদিজা চলে এলো বিদায় নিয়ে। কথা বাড়ানোর কোনো মানেই হয় না। এর আগে আদিজাকে কেউ কিছু বললে আদিজা কিছুই বলতো না, এক কোণে বসে কাঁদতো। কিন্তু লাভ হলো, লস তো আদিজারই। তারা আদিজাকে দুর্বল ভেবে আরও দুটো শুনিয়ে দেয়। আর এখন সম্ভবত আদিজার মন ভালো, তাই এতগুলো বলতে পারলো। এতক্ষণে আদিজা বুঝলো, এজন্যই সেফ ইন্ডিপেন্ডেন্সি দরকার। নিজের যত শক্ত, যত নিজের স্ট্যান্ড নিতে পারবে, মানুষ তত আঘাত কম করবে। নিজের আচরণেই প্রশান্তিতে ভরে গেল আদিজার মন। আদিজা আজ যথেষ্ট নোট করেছে, এগুলো রিভিউ করতে হুট করে ধাক্কা লেগে ডায়েরি পড়ে গেছে নিচে। সে নিচে ঝুঁকে ওটা নিতে সামনে থাকা ব্যক্তি হাত বাড়িয়ে দিল আদিজার দিকে। আদিজা দেখলো সুন্দর হ্যাংলা পাতলা ছেলে তার দিকে হাত বাড়িয়ে দিল। আদিজা ধরতে নিলেই কথা থেকে হাওয়ার বেগে সানান এসে ছেলেটার হাত ঝাড়া দিয়ে সরিয়ে আদিজাকে কঠিন গলায় বলল, নিজে নিজে উঠো। ঘটনার আকস্মিকতায় ছেলেটা আর আদিজা হতবিহ্বল হয়ে গেল। সানান বন্ধুকে বলল, চল শিহাব। শিহাব আদিজাকে সরি বলে চলে গেল। আদিজা বিড়বিড় করে বলল, গরু চোর সানান, আস্ত একটা গরু চোর। সানান গরু চোর। এই সানান আহমেদকে এভাবে গালি দিতে আদিজার ভালো লাগে। আদিজাও ডায়েরি নিয়ে ভেতরে চলে গেল। সানান আহমেদের একটা বাইকা জিনিস, তার কাছে যত চিন্তা করতে তত মাথা ব্যথা বাড়বে। আকাশ দূর থেকে লক্ষ্য করে বলল, বাবা, তোর তো কি সুন্দরী বিজনেস প্রতিবেশী আছে রে। কাজ করতে করতে বোর লাগলে টুক করে দেখে নিবি। সানান বাইক স্টার্ট দিতে দিতে বলল, নজর দিবি না? আকাশ এসে বলল, বাই এনি চান্স আর ইউ জেলাস? সানান বিড়বিড় করে বলল, নো, আই এম ওভার জেলাস। আকাশ বলল, কি বলেছিস আবার বল, শুনতে পাইনি। আদিজা জীবনের দ্বিতীয় ব্যস্ত সময় পার করছে। আগে শ্বশুরবাড়ির কোনো ফাংশন চললে দম নেওয়ার ফুরসত পেত না, আর এখন নিজের জীবন গুছাতে উড়ে পড়ে লেগেছে। আর কি আছে তার জীবনে? এখন একটু শান্তি। এবার নিজেকে দেওয়া যাক, নিজের জন্য লড়াই করা যাক। যদিও মানসিকভাবে আদিজা বেশ দুর্বল, তবুও চেষ্টা করতে ক্ষতি কি? মানুষ এসে আদিজাকে দুটো শক্ত কথা বলে গেলেই আদিজা প্রতিবাদের বদলে ব্যা করে কেঁদে দেয়। এবার অন্তত নিজের জন্য কিছু করা উচিত। যদি কাল মারা যায় তখন এই জীবনের কোনো মানে থাকবে? মানুষ্য জীবন যে খুব সংকীর্ণ, এই আছে
এই নেই, তাই জীবনটাকে একটু নিজের মতো করা উচিত। আজ বৃদ্ধ চাচার মেয়ের বিয়ে, এই এক সপ্তাহে বহুত দৌড়াদৌড়ি করেছে। বিজনেস সম্পর্কিত জ্ঞান না থাকার কারণে আরও কষ্ট পেতে হচ্ছে। তবু আদিজার মাথায় যতটুকু কুলিয়েছে প্রাণপণে চেষ্টা করে গেছে। সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা পরতে দেখে জামা টাইট হচ্ছে, শরীর বেড়েছে আদিজার। যদিও লুজ কাপড় পরলে বোঝা যায় না, তবে এবার একটু বেশি চোখে পড়ছে, সম্ভবত অতিরিক্ত স্ট্রেসে। বিজনেসটা একটু গোছানো হলেই নিজের দিকে খেয়াল দেবে আদিজা। আর একই দিন বেশিরভাগ বাইরেই খেয়েছে সে। ভাবি রান্না করে একজনের, আদিজার জন্য রাখিনি না। প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আদিজা গায়ে লাগায় না। আদিজা একটা লং গাউন পরে নিল, এখন আর এত কিছু বোঝা যাচ্ছে না। জামা কাপড়ও অত নেই তার, হাতের টাকাও শর্ট। তার মেইন ফোকাস এখন এই বিজনেস গ্রো করা। সানান ঘুম থেকে ফ্রেশ হয়ে জগিং করে ওয়ার্ক আউট করছে। শরীর তার এমনিই ফিট অ্যান্ড ফাইন, এখন আরও জল করছে। এমনিও সে স্বাস্থ্য সচেতন, এটা তার মা থেকে পেয়েছে। মা 50-এর হলেও তাকে দেখে বোঝা যায় না। বিগত এক সপ্তাহ সানানের অত ভালো কাটেনি। অফিস খুলে বসে আছে, অথচ একটা ইভেন্টের ও খবর নেই। উপরন্ত তার ফেসবুক পেজে ভাবিরা এবং ভাইরা এমন অবস্থা দেখে ইনবক্সে টিকটিরি করছে, সানানও ইগনোর করছে। তবুও ভেতরে ভেতরে সে আশাহত। বিজনেস করা মুখের কথা নয়, মাথার গাম পায়ে ফেলতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। এর মাঝে আদিজা রুবাব কেমন যেন সূক্ষ্মভাবে এড়িয়ে গেছে সানানকে। এতেও সানানের প্রেস্টিজে লেগেছে। কেন আদিজা কেন ইগনোর করবে? সানান ইগনোর করবে যে, তা হচ্ছে কই? সানানের আওরা মাইনাস হয়ে যাচ্ছে। সে প্রতিদিনের মতো আজ আর অফিস যাবার তারার অনুভব করছে না সানান। অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গেছে। আদিজা ডেকোরেশন দেখছে, গলির মুখে ডেকোরেশনের লোক ডেকেই করেছে। স্টেজের দিকটাও সুন্দর হয়েছে, চেয়ারগুলোও মোটামুটি গুছিয়ে রাখা হয়েছে। আদিজা পুরো ক্লাবটাতে চোখ বুলালো, তার স্বপ্ন পূরণ হচ্ছে। এই শান্তি বলার মতন না। আদিজা বের হলো, ক্লাবের লোগোর দিকে তাকালো। বড় বড় করে লেখা আদির জনি রজনী। আদিজার মায়ের নাম আর আদি ওর নাম থেকে মিলিয়ে রেখেছে। যখন ও সব গুছিয়ে আদিজা উঠেছে, তখনই মনে হয়েছে তার ক্লাবের মেন জিনিস নামই দেওয়া হয়নি। অতঃপর খাতায় লিখে চিন্তা করে করে এই নামটা বের করে তারপর বানিয়েছে দোকানে থেকে। আদিজার রান্না ওদিকে দেখতে গেল, বিদ্র আর তার পক্ষের লোক আছে এদিকে। আদিজার কেমন শান্তি শান্তি লাগছে। এর ফাঁকি লাকড়ি থেকে আদিজার লং ড্রেসের কোনায় আগুন লেগে গেছে, সবাই তাড়াহুড়ো করে নিভিয়ে দিয়েছে। আদিজা নিজেও খুশিতে বেখেয়াল ছিল। এর মাঝে খবর পেল 150 চেয়ারের মাঝে শুধু 80টা এসেছে। আদিজার মাথায় বাজ পড়ল। তার মধ্যে একজন খবর দিল বাথরুম ঠিক নেই। মাথা ঘুরে উঠল আদিজার। এত এত দিক দেখার পরও মেনগুলো মিসিং হয়ে গেল। সে তাড়াতাড়ি মিস্ত্রিদের ডেকে ওয়াশরুম দুটো ফিক্স করে দিতে বলল। আপাতত দুটো হলেই চলবে, এগুলো ঠিকই আছে, তবে কিছুটা ড্যামেজ। এখন দরকার চেয়ারের, এখন কই খুঁজবে চেয়ার? দোকানদার না পারলে অর্ডার নেবে কেন? তার ওপর ড্রেসও জ্বলে গেছে। কিছু করার নেই, এটা নিয়ে চলতে হবে। এই কঠিন দুনিয়ার একটু দুর্বল বুদ্ধি কম হলে চলা যে কত মুশকিল তা আদিজা টের পাচ্ছে। চোখে জল এসে পড়ছে। এক সপ্তাহ ধরে এত দৌড়াদৌড়ির পরেও আজ এমন অবস্থা। আদিজা ব্যাগ হাতে বের হলো, হাতে নিয়ে 2বার হোঁচট খেলো। পথ ধরে হেঁটে গেল। বাবুশ্রীদের থেকে জিজ্ঞেস করলে ওরাই বলে দিল চেয়ার কোথায় পাবে। পায়ে হাঁটা দিয়ে আদিজা পৌঁছে গেল চেপা গলিতে। আপাতত 50 চেয়ারের অর্ডার দিল, যা দিয়ে আজকে কোনো রকম পার করা যাবে। বাদবাকি পরেরটা পরে দেখা যাবে। আদিজা সিপা গলির মাথায় আসতেই দেখতে পেল 2-3 জন ছেলে গলি ঠেসে রেখেছে। আদিজার কলিজা কামড়ে ধরল। বের হবে কেমনে? সৃষ্টিকর্তার নাম জবে কয়েক কদম এগিয়ে ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, একটু যেতে দিতে।
ছেলেগুলো কেমন বিশ্রী নজরে তাকালো। একজন সরে যেতেই আদিজা কেমন চোখের পলকে দৌড়ে দেওয়ার চেষ্টা করলো। শরীর ভারী হওয়ার পারল না। একটা ছেলে আদিজার জামার কোমরের কাছটায় বিশ্রীভাবে ধরল। শ্বাস আটকে গেল আদিজার। আরেকটা ছেলে থাবা দিয়ে ধরল আদিজার বাহু। মস্তিষ্ক শূন্য হয়ে গেল আদিজার। চোখের পানিতে মুখ ভিজে গেল। এর আগেই কখনোই এমন হয়নি। ছেলেটা আরেকবার আদিজাকে ছুবে এমন সময় এক ঘুষিতে ছিটকে পড়ল। আদিজা সহ বাকি ছেলে দুটো অবাক হয়ে গেল। আদিজার সামনে তাকিয়ে দেখল সানান নেভি ব্লু শার্টের হাতা গুটিয়ে আদিজার বাহু ধরা ছেলেটার মেন পয়েন্টে লাথি বসালো। সর্বশক্তি দিয়ে আর্তনাদ করে উঠল ছেলেটা। আদিজা শিউরে উঠল। বাকি ছেলেটা পালালো। সানান আরেকটাকে পরপর 3টা ঘুষি দিল। রক্ত বের হয়ে গেল। আর আরেকটার মেইন পয়েন্ট আবারও লাথি দিয়ে মাটিতে ফেলে একের পর এক ঘুষি দিতে লাগলো। আদিজা অবাক হয়ে দেখে গেল অসুর ভর করেছে যেন সানানের উপর। এর আগে এমন সানানকে কখনো দেখেনি আদিজা। ছেলেটার অবস্থা যখন বেগতিক, আদিজার মস্তিষ্ক যেন কাজ করলো। সে বলল, সানান থেমে যাও। সানান এটাকে রেখে আরেকটার কাছে গেল। ছেলেটাও সানানকে লাথি দিল। এই জেদে সানান হাতে ইট নিল। পরবর্তী বাড়াবাড়ি ঘটনা আজ করতে পেরে আদিজা আবার ডাকলো, মুনতাসির। ইট উঠানো হাতটা ওখানেই থেমে গেল সানানের। আদিজার চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। আদিজা ক্রন্দরত কণ্ঠে বলল, স্টপ রাইট থ্রে। সানান অবাক চোখে তাকালো। নিজের হার্টবিট নিজেই ফিল করতে পারলো। এর জোরেও বিট করছে কেন? আদিজা প্রথমবার ডেকেছে বলে সানান বলল, আজ ছেড়ে দিয়েছি ফাদার। এমন দেখলে তোদের ফাদারের নাম সহ ভুলে যাবি। বলেই আদিজার হাত ধরে আলতো টেনে বাইকের কাছে নিয়ে গেল। আদিজা মেন রোড দেখতেই চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। সানান বাইক স্টার্ট দিতেই আদিজা অবাক চোখে চাইলো। এইটা কি মুভি? আদিজা বলল, যাব না বাইকে। সানান গরম চোখে তাকালো। আদিজা বলল, আমরা সম্ভবত আমাদের অবস্থান ভুলে যাচ্ছি। ব্যাস। সানান নরম হলো। কথাটা বাস্তবিক। একটা রিক্সা ডেকে আদিজাকে ওঠার ইশারা দিল। কথা বাড়ানোর ইচ্ছে ছিল না বলে আদিজা উঠল। একটা ছোটোখাটো ক্লোথিং শপের সামনে রিক্সা থামালো। সানান পছন্দ মতো একজোড়া জামা আদিজাকে কিনে দিল। পাক্কা 1 মিনিট আদিজা প্যাকেটের দিকে তাকিয়েছিল। হুট করে মিররে নিজের হুলিয়া দেখতেই লজ্জা পেল সে। বিনা বাক্যে প্যাকেট নিয়ে চেঞ্জিং রুমে ঢুকতে গেলে সানান থামালো। নিজে গিয়ে চেঞ্জিং রুম চেক করলো কোনো ক্যামেরা আছে কিনা। শিওর হয়ে আদিজাকে পাঠালো। আদিজা চেঞ্জ করে আয়নার নিজেকে দেখলো। তখনের পরা হলুদ জামায় ল্যাপটানো কাজলে নিজেকে কেমন কালো তত্ত্বের মতো লাগছিল। আর এখন এই জামা ফ্লাওয়ার প্রিন্টেড জামাটা কি মানিয়েছে। সানানের পছন্দ আছে বলতে হবে। আদিজা বেরিয়ে দেখলো সানান নেই। না তার বাইক আছে। তার মানে মানবিকতার খাতিরে এটুকু করেছে। যাক, আদিজার মনেও হালকা হয়েছে। তবে আজকের ঘটনা ভালোই দাগ ফেলেছে মনে। আজকে অনুষ্ঠান না থাকলে রুমে গিয়ে মরা কান্না জুড়ে দিত সে। কিন্তু এখন ভেতরের কান্নাদের দাবিয়ে রেখেছে। সম্ভবত এটাকে অ্যাডাল্টহুড বলে। কারণ ছোটবেলায় চাইলে 10 জনের সামনে কিংবা রাস্তার মাঝে বসে কোনো চিন্তা ছাড়া কেঁদে দেওয়া যায়। বড়বেলায় এসে তো তা যায় না। যখন ছোট থেকে বড় ব্যথা সব লুকিয়ে দিব্যি হাসি খুশি দেখাতে হয়। আদিজা ফিরে এসে দেখলো ওয়াশরুমের কাজ প্রায় হয়ে এসেছে। সে চোখে মুখে পানি দিল। এরপর কাজে লেগে পড়লো। একদমও জিরানো নেই। ছোট থেকে ছোট বিষয়েও তদারকি করতে হচ্ছে। বিয়ে শব্দটা ছোট অথচ দায়িত্ব এবং কর্তব্য কত ভারী। আদিজার বিয়ে ঘরোয়াভাবে হয়েছিল, তাই সে শুধু তার পক্ষের কাহিনী জানে। অথচ আজ একজন বাপের দিকের কাহিনীটা স্বচক্ষে দেখল। ছোট থেকে পুতুলের মতো পেলে বড় করা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটা বাবা তার সঞ্চিত অর্থ তিলে তিলে খরচ করে রাজকন্যার বিয়ে দিয়েছে। সে পিতার যতই কষ্ট হোক না কেন, যাতে মেয়েটার শ্বশুরবাড়িতে মুখ নিচু না থাকে। অথচ আমাদের সমাজে মেয়েদের বিয়েটা একটা বোঝার সাথে তুলনা করা হয়।
বাপের আদরের পুতুলকে যত বেশি অর্থ ঢেলে বিয়ে দিতে পারবে সে কন্যা তত বেশি শ্বশুর ঘরে সুখী থাকবে। অথচ একটা মেয়ের মর্যাদা, অস্তিত্ব, যোগ্যতা, সম্মান, সুখ কখনো অর্থ দিয়ে বিচার করা উচিত নয়। কিন্তু সমাজের এই নিয়মটা খুব বাজে। পিতাকে সব খুঁয়ে কেন তার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে হয়? কেন তার সামর্থ্যের ভেতরে থেকে কিছু করতে পারে না? হুট করে আকাশকুসুম ভাবনায় আদিজার চোখে পানি চলে আসছে। রাত 12টা, তার সামনে কোণে বিদায় হচ্ছে। হায় মেয়ের মা, বাবার কি কান্না! আদিজার নিজেকে অসহায় লাগছে, এতিম লাগছে। সব শেষ। আদিজা গুছিয়ে তালা দিয়ে বের হবে। অবশ্য ভাইকে ফোন দিয়ে আগেই জানিয়েছে যাতে ভাবি কান পোড়া দিতে না পারে। আতঙ্কে আদিজা জমে যাচ্ছে। এদিকে রাত, তার ওপর এদিকটা একদম জনমানব নেই বললেই চলে। আদিজা বেগে ছোট ছুরি বলল, এখন সিএনজিতে প্রথমবারের মতন একলা যাবে। তার উপর সকালের ঘটনা এখনও চোখে ভাসছে। আদিজা ওড়না দিয়ে ভালো মতন মুড়ে নিয়ে সিএনজি ঠিক করলো। আদিজার ভাগ্য ভালো, কোনো সমস্যা ছাড়াই সিএনজি ড্রাইভার পৌঁছে দিল। এ যাত্রায় বেঁচে গেছে। পরের বার আদিজা অবশ্যই সব আগে থেকে ঠিক করে রাখবে। বাসার সামনে বেল বাজাতে থাকার বেশ মিনিট পর ভাবি দরজা খুললো। হাবভাব দেখে বুঝলো ইচ্ছে করে করেছে এমন। আদিজা কিছু না বলে রুমে গেল। অ্যানবিল খুলে দেখলো 10,000 টাকা। আদিজার প্রথম কামাই। এক ফোঁটা পানি পড়লো চোখ বেয়ে। আদিজা ওয়াশরুমে গিয়ে কামিজে সরিয়ে দেখলো যে জায়গায় ছেলেটা হাত দিয়েছে দাগ পড়ে গেছে। আদিজা কেঁদে দিল ঠোঁট ভেঙে। এর আগেও স্কুল থেকে আসার পথে একবার এক লোক আদিজাকে বাজে ভাবে ছুঁয়ে দিয়েছে। আদিজা কাউকে বলতেও পারেনি কত অশান্তি নিয়ে ঘুরেছিল। এরপর থেকে অপরিচিত কারোর সঙ্গে মিশত না। আর এখন হুট করে আদিজা আয়নায় নিজেকে দেখলো। চোখ তার টকটকে লাল হয়ে আছে। আজকের পর আর আদিজা নরম হবে না। রাগ উঠছে খুব। আদিজার উচিত ছিল সানান যখন পেটাচ্ছিল তখন সেই সুযোগে দুগা দেওয়া, অথচ তা না করে ব্যবা করে কাঁদছিল। আদিজা নিজেই নিজের প্রতি প্রতিজ্ঞা করলো আজ থেকে সত্যি সত্যি নিজের সাথে অন্যায় করতে দেবে না। সে যদি নিজের পাশে না দাঁড়ায় তবে সকলে তাকে ভেঙে গুঁড়িয়ে দেবে। আদিজা ঝর্ণা ছেড়ে ভিজতে লাগলো। হুট করে মনে হলো সে সিএনজির দ্বার থেকে দেখেছে একটা বাইক তাকে ফলো করছিল। যদি স্পষ্ট দেখেনি তবুও তারপরে মনে এলো অনেকক্ষণ কোনো সিএনজি পাচ্ছিল না। এরপর হুট করে একটা সিএনজি আদিজা বরাবর এসে বিনা দরদামে যেতে রাজি হলো। দূর দূর কী ভাবছে আদিজা? সানান তো সে বিকালেই চলে গিয়েছিল। আদিজা দেখেছে এক ফাঁকে আজকে একটু সাহায্য করেছে বলে বেশি বেশি ভাবছে। অন্য কেউ হলেও দি গ্রেট বিদেশি মুরগি সানান আহমেদ একইভাবে সাহায্য করত। তবে আদিজা এবার সিদ্ধান্ত নিল নিজেকে নিয়ে আর হেলাফেলা নয়, বাঁচলে শান্তিভাবেই বাঁচবে। রাত প্রায় 1:30। সানানের চোখে ঘুম নেই, পরনে তার একটা কালো সেন্টু গেঞ্জি আর অ্যাশ রঙের ট্রাউজার। সানানো উঠে কফি করলো, মগ হাতে জানালার ধারে দাঁড়ালো। মাথায় তার অজস্র চিন্তা, এলোমেলো চিন্তা। বিদেশে ছিল সে, ভালো ছিল তো, তবে দেশে একবারে আসার সিদ্ধান্ত কেন নিল? কেনই বা এত তোড়জোড় করলো? উত্তর নেই। কিছু কিছু প্রশ্নের সহজে উত্তর পাওয়া যায় না। সানানের ফোনে মেসেজ এলো ছেলে 3টাকে হসপিটালাইজড করা হয়েছে। সানান মেসেজ দেখিয়ে মোবাইল ছুঁড়ে সাউন্ড বক্সে মৃদু সাউন্ডে গান ছাড়লো। কফির এক সিপ নিয়ে বিশাল আকাশের তার দিকে তাকিয়ে বলল, যত দূর যেতে চাইবে চোরাবালির মতো তত গ্রাস করে নেব তোমায়। ফেরার উপায় রাখবো না। গল্প অর্ধাঙ্গ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।